ভাইয়া শুরু করেন, লাইভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি বিডি ফিজিশিয়ান এবং ইসিজি স্টাডি গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লিনিক্যাল সেশনে। সঙ্গে আছি আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম শিশির, রেজিস্ট্রার নিউরোলজি বিভাগ, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। আপনারা ইতিমধ্যেই জানেন আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব সেটি হচ্ছে রিভিউ অন ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ রেসপিরেটরি সিস্টেম। This is a really important topic for our undergraduate students, postgraduate students, and even for our clinical practice. তো আজকের এই সেশন থেকে আমরা আশা করি আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু তথ্য পাবেন। আমাদের আজকের সেশনে আমাদের সাথে সেশনটি নেয়ার জন্য যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় ডক্টর হুমায়রা তাহসিন হুসাইন ম্যাডাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। অসংখ্য ধন্যবাদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে রিভিউ অন ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ রেসপিরেটরি সিস্টেম। লাস্ট ক্লাসে আমরা এলিমেন্টারি সিস্টেমের এক্সামিনেশনের উপর একটা রিভিউ ক্লাস নিয়েছিলাম। তো এটা একটা ভার্চুয়াল ক্লাস। আমাদের কল্পনা করতে হবে আমরা ওয়ার্ডে একটা পেশেন্টের সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা স্টেপগুলো পরপর কল্পনার চোখে দেখব, যাতে আমরা এক্সামিনেশনটা যখন রোগীর সামনে যেতে পারি সুন্দর করে প্র্যাকটিস করে নিয়ে আসতে পারি। আমাদের যদি থিওরিটা খুব ভালো জানা থাকে তাহলে আমাদের রোগীর সামনে হেজিটেট করতে হবে না। ঠিক আছে, তাহলে আমি সরাসরি এক্সামিনেশন, যেহেতু রেসপিরেটরি এক্সামিনেশনটা একটু ইলাবোরেট, এখানে অনেক ছোট ছোট ইনফরমেশন আছে, তো আমি সরাসরি শুরু করে দিচ্ছি। আমরা সবাই একটু কল্পনা করি যে আমরা একটা পেশেন্টের সামনে আছি, পেশেন্টের ডান পাশে দাঁড়িয়েছি, পেশেন্টের পারমিশন নিলাম, পেশেন্টকে সালাম দিলাম এবং পেশেন্টকে প্রপারলি পজিশনিং করব রেসপিরেটরি এক্সামিনেশনের জন্য। যদি পেশেন্টটা কমফোর্টেবল থাকে তাহলে তাকে আমরা সুপাইন পজিশনে এক্সামিন করব ফ্রন্ট করার জন্য, ব্যাক এক্সামিনেশনের জন্য বসিয়ে নিব। আর যদি সে রেসপিরেটরি ডিস্ট্রেসে থাকে তাহলে তার কমফোর্ট অনুযায়ী তাকে আমাকে পজিশনিং করে নিতে হবে। প্রপার এক্সপোজার খুবই গুরুত্বপূর্ণ, না হলে আমাদের বিভিন্ন ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। আপ টু ওয়েস্ট পর্যন্ত আমাদের উইথ পারমিশন এক্সপোজ করে নিতে হবে, অবশ্যই অ্যাটেন্ডেন্টের প্রেজেন্সে, এবং তাকে অ্যাসিওর করতে হবে যে আমি তাকে এক্সামিন করছি, তাকে কোনো ব্যথা দিচ্ছি না। আমরা চলে আসি জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মেইন অংশ অর্থাৎ চেস্ট এক্সামিনেশনে যাওয়ার আগে আমাদের পেশেন্ট একটা কুইক রিভিউ করতে হবে পা থেকে মাথা পর্যন্ত, এবং মোটামুটি জেনারেল এক্সামিনেশনের প্রত্যেকটা পয়েন্টই এখানে গুরুত্বপূর্ণ। শুরু করি অ্যাপিয়ারেন্স দিয়ে। পেশেন্টের চেহারা দেখে আমরা বুঝতে পারবো যে সে কোনো রকম রেসপিরেটরি ডিস্ট্রেসে আছে কি নাই। দুটো পুরনো শব্দ ছিল, পিঙ্ক পাফার, ব্লু ব্লটার। ক্রনিক ব্রঙ্কাইটিসের পেশেন্টদেরকে বলা হতো ব্লু ব্লটার, ওনারা সায়ানোস থাকতেন এবং ওনারা একটু পাফি থাকতেন। আর এমফাইসিমার পেশেন্টরা দেখা যেত যে একটু পিঙ্কিশ থাকছেন, পলিসাইথেমিয়ার জন্য ইমাশিয়েটেড থাকতেন। রেসপিরেটরি ডিস্ট্রেসের কিছু ফিচার্স আমরা দেখতে পারি। পেশেন্ট খুব বেশি ইমাশিয়েটেড থাকতে পারে, যেমন পালমোনারি টিউবারকুলোসিস অথবা ব্রঙ্কোজেনিক কার্সিনোমার পেশেন্ট অনেক ইমাশিয়েটেড আমরা পেতে পারি। এরপর আসি আমরা অ্যাপিয়ারেন্স এর পরে আমরা দেখব পেশেন্ট কি অ্যানিমিক কিনা। পেশেন্টের হচ্ছে অ্যানিমিয়াটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আবার রিভার্সও হতে পারে। যদি লং স্ট্যান্ডিং সিওপিডি থাকে তাহলে পেশেন্টে দেখা যায় যে ক্রনিক হাইপোক্সিয়ার জন্য তার ইরাথ্রোপয়েসিস, সেকেন্ডারি এরিথ্রোপয়েসিস স্টিমুলেটেড হচ্ছে এবং সে পলিসাইথেমিক থাকছে। কাজে আমরা চোখ দেখে এটা অ্যানিমিকও পেতে পারি, আবার কনজেস্টেডও পেতে পারি, যেটা একটা কমন ফাইন্ডিং ইন কেস অফ সিওপিডি। পেশেন্টের ডিকুবিটাস, পেশেন্ট দেখা যায় সিওপিডি পেশেন্ট অনেক সময় সিটিং এবং লিনিং ফরওয়ার্ড এই পোস্টারটা প্রেফার করে থাকেন। যদি পেশেন্টের এক পাশে ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন থাকে তখন দেখা যায় যে পেশেন্ট সেই পাশেই ল্যাটারাল পজিশনে থাকতে প্রেফার করে, তাহলে তার অন্য লাংটা ভালো এয়ারেটেড হয় এবং তাতে অক্সিজেনেশনটা সে ভালো প্রেফার করে। তাহলে ডিকুবিটাস থেকে আমরা তার ডিজিজ সম্বন্ধে ক্লু পেতে পারি। তারপর আমরা তার সায়ানোসিস দেখছি, তার হাতে আমরা সায়ানোসিস, ক্লাবিং, তারপর নিকোটিন স্টেইন এই জিনিসগুলো দেখতে পারি। সায়ানোসিসটা আমরা সেন্ট্রাল এবং পেরিফেরাল সবগুলো সাইটেই খুঁজবো আছে কিনা। আমরা জানি যে সায়ানোসিস হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন of the skin and mucous membrane due to increased level of deoxygenated hemoglobin more than 5 gram/% এবং আমরা সাইট গুলো জানি। অনেক রেসপিরেটরি কারণে সায়ানোসিস আসতে পারে, তার মধ্যে ইম্পর্টেন্ট সিওপিডি, পালমোনারি ইডেমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে আমরা সায়ানোসিস পেতে পারি। হাতে আমরা দেখবো ক্লাবিং। ক্লাবিং খুবই গুরুত্বপূর্ণ রেসপিরেটরি বেশ কয়েকটা ডিজিজের জন্য, যেমন সবচেয়ে কমন হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আর সাপোরেটিভ তিনটা কন্ডিশন,
ব্রঙ্কিয়েকটেসিস, লাং অ্যাবসেস এবং এমপাইমা থোরাসিস, এই কন্ডিশনগুলোতে ক্লাবিং পাওয়া যায়। লাং ফাইব্রোসিস বা ডিপিএলডি, এখানেও ক্লাবিং পাওয়া যায়। যদি আমাদের ক্লাবিং সন্দেহ হয়, আমরা আই লেভেলে টেস্ট করব, তারপর আমরা শ্যামরোডস উইন্ডো টেস্ট করে দেখব উইন্ডোটা অবলিটারেটেড কি না। প্রয়োজন হলে আমরা ফ্ল্যাকচুয়েশন টেস্টও করে দেখতে পারি। কোন একটা পেশেন্টের ক্লাবিং পাওয়া গেলে জেনারেল এক্সামিনেশন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লু দিবে পরবর্তী এক্সামিনেশনের জন্য। এই ক্লাবিং এর সাথে আরেকটা ইনফরমেশন আমাদের রেসপিরেটরি সিস্টেমে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি। এটা একটা যদিও রেয়ার কন্ডিশন, এটা অ্যাসোসিয়েটেড থাকে স্কোয়ামাস সেল কার্সিনোমার সাথে। এখানে প্রোনাউন্স ক্লাবিং অফ দ্য ফিঙ্গার এন্ড টোরের সাথে লোয়ার এন্ড অফ দ্য রিস্টের এখানে এবং হচ্ছে অ্যাঙ্কেলের কাছে তার সিভিয়ার পেইন থাকে। দেখা যায় যে সাবপিরিয়াসের নিউবোন ফর্মেশন হয় এবং এটা স্কোয়ামাস সেল কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কাজে কোনো পেশেন্ট যদি ইমাশিয়েটেড থাকে, তার যদি প্রোফাউন্ড ক্লাবিং থাকে, তখন আমরা এই রিস্টের কাছটাতে একটু প্রেসার দিয়ে দেখবো তার টেন্ডারনেস আছে কিনা হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি বোঝার জন্য। তা লেগ ইডেমা আছে কিনা সার্চ করব। লং স্ট্যান্ডিং সিওপিডি থেকে পালমোনারি হাইপারটেনশন হয়ে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে এবং তখন পায়ে পানি আসতে পারে, এটাকে আমরা কর পালমোনালি বলি। সেক্ষেত্রে আমাদের ইডেমা পাওয়া যেতে পারে। লিম্ফ নোড, মোটামুটি জেনারেল এক্সামিনেশনে কোনো পয়েন্টই রেসপিরেটরি সিস্টেমে বাদ দেওয়া যাচ্ছে না। লিম্ফ নোডের মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, স্ক্যালেনি গ্রুপ অফ লিম্ফ নোড। কারণ দেখা যেতে পারে যে এই সুপ্রাক্লাভিকুলার বা স্ক্যালেনি লিম্ফ নোড যদি হার্ড হয়, একটা সিঙ্গেল হয়, বেশ লার্জ হয়, মেবি এটাই ফার্স্ট সাইন অফ মেটাস্ট্যাটিক লাং ক্যান্সার। কাজে আমরা খুব মেটিকুলাসলি সুপ্রাক্লাভিকুলার রিজিয়ন এবং স্ক্যালেনি গ্রুপ অফ লিম্ফ নোডকে সার্চ করব। স্কিন সার্ভে, জেনারেল স্কিন সার্ভে করতে হবে। হার্পিস জোস্টারের র্যাশ থাকতে পারে স্কিনে, কোনো স্কার থাকতে পারে, সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন যদি থাকে, কমনলি এটা লিম্ফোমা বা লাং ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সেক্ষেত্রে আমরা চেস্ট ওয়ালের উপরে ডাইলেটেড ভেইনস পেতে পারি। ইরাইথেমা নোডোসাম, যেটা শিনের উপরে রেডিশ টেন্ডার নোডিউল, যেটা আমরা পেতে পারি সার্কোয়েডোসিসের সাথে এবং পালমোনারি টিউবারকুলোসিসের সাথে। অর্থাৎ কিনা জেনারেল এক্সামিনেশনে কোনো পয়েন্টই ফেলে দেওয়া যাচ্ছে না। এরপর আমরা নেক ভেইন এক্সামিন করতে চাই। নেক ভেইনে আমরা দেখবো যেটা কি রেইজড কিনা। একটু আগে যে বললাম কর পালমোনালি বা রাইট হার্ট ফেলিওর ডিউ টু লাং কজ, সেখানে রেইজ জেভিপি পাওয়া যেতে পারে এবং যদি জেভিপি আমরা রেইজড পাই তাহলে অবশ্যই সেটা মেজার করে কত সেন্টিমিটার ওয়াটার প্রেশার ফ্রম ম্যানোব্রিয়াম স্টানি সেটা লিখে রাখতে হবে বা মেজার করে রাখতে হবে, ওয়েভস গুলো দেখতে হবে। যদি সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন মনে করি, তার মানে তার পেশেন্টের ফেসটা কনজেস্টেড, সায়ানোসড হয়ে আছে এবং ডাইলেটেড ভেসেলস আছে, তখন আমরা হয়তো দেখতে পাবো যে তার এই জেভিপিটা রেইজড কিন্তু নন পালসেটাইল। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লু দিবে আমাদের আন্ডারলাইন ডায়াগনোসিসের দিকে। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের ইম্পর্টেন্স আছে। যদি কারো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 মিলিমিটারের চেয়ে কম হয়, সেটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার একটা প্রগনোস্টিক মার্কার হিসেবে কাজ করে। যদি নিউমোথোরাক্সে পেশেন্ট সাডেনলি প্রেশার ফল করে যায়, তাহলে সেটা রিস্ক অফ কার্ডিয়াক অ্যারেস্ট ইন্ডিকেট করে। পালসাস প্যারাডক্সাস, যেখানে যেটা হচ্ছে কিনা এক্সাজারেশন অফ দ্য নর্মাল ভ্যারিয়েবিলিটি অফ পালস ভলিউম উইথ রেসপিরেটরি সাইকেল, এবং এটা পাওয়া যেতে পারে কার্ডিয়াক টেম্পোনেটের ক্ষেত্রে। রেসপিরেটরি রেট, রেসপিরেটরি সিস্টেমের শুরুতেও আমরা রেসপিরেটরি রেট দেখতে পারি, জেনারেল এক্সামিনেশনের সাথেও আমরা রেসপিরেটরি রেট অ্যাসেস করে আসতে পারি। পেশেন্টের কি রেসপিরেটরি রেট বেশি, কম নাকি অ্যাভারেজ। নর্মাল হচ্ছে আমরা জানি 14 থেকে 16, যদি এটা 25-এর উপরে হয় তাহলে আমরা বলছি ট্যাকিপনিয়া। অনেক কারণ এটা হতে পারে। আর যদি এটা 20-10-এর কম হয় তাহলে বলছি ব্র্যাডিপনিয়া, যেখানে হচ্ছে অপিওয়েড টক্সিসিটি, হাইপারক্যাপনিয়া, হাইপোথাইরয়েডিজম, রেইজড আইসিপি, এইসব কারণে তার রেসপিরেটরি রেট কমে যেতে পারে। এবং এই রেসপিরেটরি রেটও কিন্তু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফিচার, যেখানে রেসপিরেটরি রেট যদি 30-এর উপরে হয় তাহলে একটা ব্যাড প্রগনোসিস হিসেবে ধরা হচ্ছে। এবং এখন আমরা জানি যে কোভিড নিউমোনিয়াতেও কিন্তু প্রগনোসিসের ক্ষেত্রে রেসপিরেটরি রেটকে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হিসেবে কাউন্ট করা হচ্ছে। শুধু রেসপিরেটরি রেট দেখলে হবে না, তার ব্রিদিং প্যাটার্নটাও দেখতে হবে। তার ব্রিদিং প্যাটার্নটা কি নর্মাল নাকি কোনো অ্যাবনর্মালিটি আছে। যেমন কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, পিরিয়ডিক ব্রিদিং বা কাইন-স্টোকস রেসপিরেশন হতে পারে, যেখানে সাইক্লিক্যাল ইনক্রিজিং রেট ডেপথ হয় ফলোড বাই ডিমিনিশ রেসপিরেটরি এফোর্ট হয়। এটা সাধারণত ব্রেইন স্টেম লেশনে পাওয়া যেতে পারে। আরেকটা কি কুজমলস রেসপিরেশন বা এয়ার হাঙ্গার, যেখানে পেশেন্টের ডিপ শাইং রেসপিরেশন হবে, বড় বড় করে সে শ্বাস নিবে, এবং ইউজুয়ালি এটা মেটাবলিক অ্যাসিডোসিস যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যাকিউট রেনাল ফেলিওর, এইসব কন্ডিশনে হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ভাইবার কোশ্চেন যে পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেসে আছে, লাং ক্লিয়ার, কি কি কারণ হতে পারে। তার একটা ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে এই মেটাবলিক অ্যাসিডোসিস, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যাকিউট রেনাল ফেলিওর বা ইউরেমিয়া, যেসব কন্ডিশনে পেশেন্ট শ্বাসকষ্ট থাকবে ঠিকই, কিন্তু লাংসে আমরা কোনো ক্রিপিটেশন অথবা রঙ্কাই পাবো না।
হাইপার ভেন্টিলেশন, এটা অ্যাংজাইটি স্টেটে বা ইমোশনাল ডিস্ট্রেসে পেশেন্ট হাইপার ভেন্টিলেট করতে পারে, সেখান থেকে এমনকি রেসপিরেটরি অ্যালকালোসিস, হাইপোক্যাপনিয়া এবং আলটিমেটলি তার টিটানি ডেভেলপ করতে পারে। আমরা জানি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হাইপোপনিয়া সিনড্রোম এটা একটি কমন সিনড্রোম এখন, যেখানে পেশেন্টের রাত্রেবেলা ইন্টারাপ্টেড স্লিপ থাকে, স্নোরিং থাকে, অ্যাপনিয়া হাইপোপনিয়া সাইকেল থাকে, যেটা আমাদের স্লিপ স্টাডি করে প্রমাণ করতে হয়। পেশেন্ট হাইপারটেনসিভ থাকতে পারে এবং ডে টাইম সমনোলেন্স থাকে। এই ধরনের কমপ্লেইন থাকলে অবশ্যই থরো ইভালুয়েশন লাগবে এবং এটা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের আন্ডারই পড়বে। এছাড়া এই নর্মাল পেশেন্টের টেম্পারেচার আমরা দেখবো, যে কোনো ইনফেক্টিভ কন্ডিশন যেমন নিউমোনিয়া, লাং অ্যাবসেস, তার টেম্পারেচার অনেক বেশি থাকতে পারে। এছাড়া আরো কিছু পয়েন্ট যেটা জেনারেল এক্সামিনেশনের রেগুলার আইটেমের মধ্যে পড়ছে না, যেমন আমরা তার চোখের দিকে একটু তাকাবো, যেটা কিনা যদি অ্যাপিক্যাল টিউমার বা প্যানকোস টিউমার হয়, তাহলে যদি তার ওই সার্ভাইকাল গ্যাংলিয়া ইনভলভ করে এবং সেক্ষেত্রে সিম্প্যাথেটিক ইনজুরি হয়ে হর্নার সিনড্রোম নিয়ে আসতে পারে। এটাই হয়তো তার আন্ডারলাইং লাং ক্যান্সারকে ইন্ডিকেট করবে। কি কি পেতে পারি আমরা? ওই সাইডের চোখটা টোসিস পেতে পারি, পিউপিলটা কনস্ট্রিক্টেড পেতে পারি, অ্যানহাইড্রোসিস মানে তার সোয়েটিং হচ্ছে না, এবং অ্যানফথলমোসিস, এই চারটা জিনিস আমরা পেতে পারি। যদি কোনো পেশেন্টের চোখে এরকম একটা ফাইন্ডিং পেয়ে যাই, তার সাথে সে ইমাশিয়েটেড থাকে, হয়তো তার একটা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পেয়ে গেলাম, তখন আমি ধরেই নিব যে তার আন্ডারলাইন কোনো একটা লাং ক্যান্সার আছে, সেটা আমাকে সার্চ করে খুঁজে বের করতে হবে। এতটাই ইম্পর্টেন্ট জেনারেল এক্সামিনেশন। ট্রেমোর আমাদের দেখতে হতে পারে, এটা নিউরোলজির সাথেও করা যেতে পারে, এটা জেনারেল এক্সামিনেশনের সাথেও আমরা দেখে আসতে পারি। কোনো পেশেন্ট যদি অ্যাজমা বা সিওপিডি রোগী হয়, ফ্রিকুয়েন্ট যদি তার ব্রঙ্কোডাইলেটর বা সালবুটামল বিটা অ্যাগনিস্ট ইউজ করতে হয়, তাহলে দেখা যায় যে তার ট্রেমর অফ দ্য আউটস্ট্রেচড হ্যান্ড মানে ফাইন ট্রেমর পাওয়া যাচ্ছে। পেশেন্টের যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন থাকে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হয়, তাহলে আমরা ফ্ল্যাপিং ট্রেমর পেতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল এক্সামিনেশন। তার মানে আমার রেসপিরেটরি সিস্টেমে ঢোকার আগে তার পা থেকে মাথা পর্যন্ত একটা কুইক লুক দিয়ে নিতে হবে, তার ফেশিয়াল অ্যাপিয়ারেন্স দেখতে হবে, তার নেকের মধ্যে জেভিপি লিম্ফ নোড দেখতে হবে, তার হাতের মধ্যে ক্লাবিং, সায়ানোসিস, নিকোটিন স্টেইন আছে কিনা, কোনো ট্রেমর আছে কিনা দেখতে হবে, পায়ে কোনো ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল ইডেমা আছে কিনা দেখতে হবে। এসব কিছু দেখার পর এবং তার আশেপাশে কোনো ইনহেলার রাখা, নেবুলাইজার রাখা, অক্সিজেন ডেলিভারি সিস্টেম রাখা, এসব কিছু দেখে আমরা এরপর চেস্ট এক্সামিনেশন প্রপারে যাচ্ছি। তাহলে আমাদের এই আনুষঙ্গিক এক্সামিনেশন থেকে আমরা অবশ্যই কিছু না কিছু ক্লু পেয়ে যাব পেশেন্টের আন্ডারলাইং কন্ডিশন সম্বন্ধে। এরপর আমরা আসলাম প্রপার এক্সামিনেশন অফ দ্য চেস্ট প্রপার, যেটা আমরা সবাই জানি যে আমাদের চারটা হেডলাইন: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশন। চেস্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যেমন অ্যাবডোমেন বা কার্ডিওভাস্কুলার সিস্টেম শুধু একটা অংশ এক্সামিন করলেই হয়ে যায়, কিন্তু চেস্টের ক্ষেত্রে আমাকে ফ্রম ফ্রন্ট করতে হবে, ল্যাটারাল চেস্ট ওয়াল করতে হবে এবং ব্যাক থেকেও করতে হবে। এখানে শুধু ফ্রন্ট বা ব্যাক এক্সামিন করলে যথেষ্ট নয় বা কমপ্লিট হবে না। কারণটা কি? আমি যদি এই ছবিটার দিকে তাকাই, আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি যে তার ফ্রন্টে আমরা মেইনলি আপার লোব, রাইট লাং এর ক্ষেত্রে আপার এবং মিডল লোব এবং লেফট লাং এর ক্ষেত্রে আপার লোবটা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে অ্যাক্সিলারি লাইন, মিড অ্যাক্সিলারি লাইন, তাহলে আমরা তিনটা লোবেরই কিছু কিছু অংশ পাচ্ছি। আর যদি আমরা ব্যাক থেকে এক্সামিন করি তাহলে কিন্তু আমরা লোয়ার লোব পাচ্ছি। তাহলে ফ্রন্ট থেকে এক্সামিনেশন করলে আমি লোয়ার লোবের ফাইন্ডিং পাবো না, আবার ব্যাক থেকে এক্সামিনেশন করলে আপার লোবের ফাইন্ডিং পাবো না। অতএব আমার রেসপিরেটরি এক্সামিনেশন কমপ্লিট করতে হলে আমাকে এই তিনটা প্লেনে এক্সামিনেশন করে আসতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণত শর্ট কেসে স্যাররা স্পেসিফাই করে দেন যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট অর এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক, কারণ পুরোটা করতে গেলে অনেক বেশি সময় প্রয়োজন, কিন্তু আমাদের হাত নিয়ে আসতে হবে সবটুকু এক্সামিনেশনের জন্যই। এবার আমরা সিরিয়ালি একটা একটা করে বলতে থাকি। আমরা আসলাম ইন্সপেকশনে। আমরা পেশেন্টের ডান দিকে দাঁড়িয়ে আছে, আবার সেই কথাগুলো, পেশেন্টের ডান দিকে দাঁড়িয়ে আছে, পেশেন্টের পারমিশন নিয়েছে, পেশেন্টকে ওয়েল এক্সপোজ করেছি এবং পেশেন্টের আমি হেড এন্ড অর ফুট এন্ড এবং একটা সাইড থেকে মানে দুটা প্লেন থেকে তার চেস্ট মুভমেন্ট দেখতে হবে এবং পেশেন্টের আই লেভেলে বা চেস্টের লেভেলে আমাকে চলে আসতে হবে, না হলে কিন্তু আমি একটু অল্প যদি রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে সেটা বুঝতে পারবো না। তাহলে ইন্সপেকশন আমার কি কি পয়েন্ট দেখতে হবে? শেপ অফ দ্য চেস্ট প্রথমে আমি দেখবো, শেপ অফ দ্য চেস্টে সিমেট্রিক্যাল আছে কিনা, কোন রকমের অ্যাবনর্মালিটি বা কোন রকমের ডিফর্মিটি আছে কিনা। নর্মালি যদি একটা চেস্টকে আমরা ক্রস সেকশন করি তাহলে দেখবো এটা সিমেট্রিক্যাল এবং এলিপ্টিক্যাল হয়। এখানে অ্যান্টেরো পোস্টেরিয়র ইজ টু ট্রান্সভার্স ডায়ামিটার 5:7, মানে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা কম থাকে। তাহলে কি কি অ্যাবনর্মালিটি হতে পারে? প্রথমেই বলা হয়েছে ব্যারেল চেস্ট, কারণ এটা আমরা সবচেয়ে বেশি পাই, যেখানে কি হয় পেশেন্টের অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ করে দেন ট্রান্সভার্স ডায়ামিটার এবং তার শেপটা আলটিমেটলি একটা ব্যারেলের মতন হয়ে যায়, যেটা কিনা সিভিয়ার সিওপিডি, এমফাইসিমা এসব কন্ডিশনে পাওয়া যাচ্ছে। পেশেন্টের হাইপার ভেন্টিলেশনের জন্য এয়ার জমা হয়ে হয়ে এরকম একটা
ব্যারেল শেপ চলে আসছে। দূর থেকে এরকম একটা শেপের চেস্ট দেখলেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে সে হয়তো ক্রনিক স্মোকার, তার হয়তো আন্ডারলাইং সিওপিডি আছে। এখান থেকে আমরা ক্লু পেয়ে যাব। এবং এটা আমরা কিভাবে ডিটেক্ট করব, তারকে দুইটা বোর্ড দিব, একটা হচ্ছে সাইডে বোর্ড দিব একটা, আর তার চেস্ট ওয়ালের উপর একটা বোর্ড দিব। তারপর ওই হাইটটা, ওই দুটা ডায়ামিটার মেজার করব 5:7 বা তার চেয়ে যদি বেশি পাচ্ছি, মানে অ্যান্টেরো পোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার যদি অলমোস্ট সমান সমান পাই, তাহলে আমি ধারণা করব যে এটা একটা ব্যারেল চেস্ট। সাধারণত এসব মেজারমেন্টের প্রয়োজন হয় না, অ্যাপারেন্টলি বা দেখিয়ে বোঝা যায় যে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বেশি। আর কি কি শেপের অ্যাবনর্মালিটি হতে পারে, যেমন পেক্টাস ক্যারিনেটাম অর পিজিয়ন চেস্ট। এখানে কি হয়, localized prominence of the sternum and adjacent costal cartilage হচ্ছে, মানে এখানে একটা localized bulging এর মতন বা কবুতরের চেস্টের মতন দেখা যাচ্ছে। এটা কখন কখন হতে পারে, সিভিয়ার এবং পোরলি কন্ট্রোল চাইল্ডহুড অ্যাজমাতে পাওয়া যায়, অস্টিওম্যালাসিয়া রিকেটসেও পাওয়া যেতে পারে। হ্যারিসন সার্কাস এই পেশেন্টদেরই দেখা যেতে পারে যে একটা গ্রুভ দেখা যাচ্ছে লোয়ার চেস্ট বরাবর, যেটা ক্রনিক অ্যাজমা সিন্স চাইল্ডহুড এবং রিকেটসে পাওয়া যেতে পারে। আর কি, পেক্টাস এক্সক্যাভিটাম, এর আগে যেটা ছিল পেক্টাস ক্যারিনেটাম বা পিজিয়ন চেস্ট, এটা ছিল সামনের দিকে বাজিং, এটা তার উল্টো। এখানে কি হচ্ছে, ফানেলের মতন বা ডিপ্রেস চেস্ট থাকবে। ইউজুয়ালি এটা ডেভেলপমেন্টাল ডিফর্মিটি, পেশেন্টের কোনো সিমটম থাকে না, কিন্তু সে তার অ্যাপিয়ারেন্সে কনসার্ন থাকতে পারে। তাহলে নর্মাল চেস্ট হচ্ছে এলিপ্টিক্যাল, যেখানে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার ট্রান্সভার্স ডায়ামিটারের চেয়ে কম। যখন এপি ডায়ামিটার ট্রান্সভার্স ডায়ামিটার সমান সমান, এটা ব্যারেল চেস্ট। যখন স্টারনামটা একটু বাল্জ থাকছে পেক্টাস ক্যারিনেটাম, যখন ডিপ্রেস থাকছে তখন পেক্টাস এক্সক্যাভিটাম। আর কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, কাইফোসিস থাকতে পারে, স্কোলিওসিস থাকতে পারে, দুটো কম্বিনেশন, অর্থাৎ কাইফোস্কোলিওসিস থাকতে পারে। এবং এই কাইফোস্কোলিওসিস যদি খুব বেশি থাকে, তাহলে তার রেসপিরেটরি এফোর্ট লাগতে পারে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, তার লাং ক্যাপাসিটি কমে যেতে পারে। এটা হচ্ছে কাইফোস্কোলিওসিস, ইউজুয়ালি কনজেনিটাল হয়। আর কি থাকতে পারে, তার রিকেটি রোজারি, এটা প্রমিনেন্ট সোয়েলিং অ্যাট দ্য কোস্টোকন্ড্রাল জাংশন ডিউ টু রিকেটস। যেহেতু এখন আজকের দিনে রিকেটস এর ইনসিডেন্স অনেক কম, সেজন্য এই হ্যারিসন সার্কাস বা এই পেক্টাস ক্যারিনেটাম বা এই রিকেটি রোজারি, এগুলো আমরা তুলনামূলক অনেক কম পাই। আর এই অ্যাবনর্মালিটি সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে ব্যারেল চেস্ট, যেটা সিওপিডি তে পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম শেপ অফ দ্য চেস্ট, 2 নম্বরে আমরা দেখলাম অ্যাবনর্মালিটি অর ডিফর্মিটিস অফ দ্য চেস্ট, 3 নম্বর হচ্ছে আমাদের মুভমেন্ট অফ দ্য চেস্ট। এটা দেখার জন্য আমাকে অবশ্যই আই লেভেল, পেশেন্টের চেস্টের আই লেভেলে আসতে হবে, পেশেন্টকে মুখ খুলে ধীরে ধীরে শ্বাস নিবে, ছাড়তে বলতে হবে, এবং আমাকে দেখতে হবে যে কোনো পাশে চেস্ট ওয়াল মুভমেন্ট রেস্ট্রিকশন আছে কিনা, একটা হেড এন্ড বা ফুট এন্ড থেকে এবং একটা সাইড থেকে দেখতে হবে। যদি ইউনিল্যাটারাল মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়, তাহলে বুঝতে হবে আন্ডারলাইন কোনো ইউনিল্যাটারাল লাং প্যাথোলজি, যেমন প্লুরালিফিউশন, নিউমোথোরাক্স থাকতে পারে। আর যদি বায়োল্যাটারালি মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়, তাহলে বায়োল্যাটারাল ডিজিজ যেমন সিওপিডি বা ডিপিএলডি হতে পারে। কোনো স্কার মার্ক আছে কিনা, এটা আমাদের রুটিন সার্ভের মতন আমরা অ্যাবডোমেনেও দেখেছিলাম, চেস্টেও দেখবো, সিবিএস এর সাথেও দেখবো যে কোথাও কোনো রকম স্কার মার্ক, বিশেষ করে মিডলাইন স্টানোটমি স্কার বা লাং ট্রান্সপ্লান্টের স্কার অথবা নিউমোনিকটমি বা লোবেকটমির কোনো স্কার মার্ক আছে কিনা, যেটা তার আন্ডারলাইন ডিজিজ প্যাথোলজি সম্বন্ধে আমাকে ইন্ডিকেট করতে পারে। এরপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট ইন্সপেকশনে, সেটা হচ্ছে সায়েন্স অফ ডিসনিয়া, মানে রুগীটাকে দেখে আমি কিভাবে বুঝবো তার শ্বাসকষ্ট হচ্ছে। কি কি সায়েন্স অফ ডিসনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস, প্রথমে হচ্ছে টিপিক্যাল পোস্চার, পেশেন্ট কিভাবে থাকবে, সিটিং এন্ড লিনিং ফরওয়ার্ড করে থাকবে, যাতে সে তার অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন গুলোকে ভালো করে ইউটিলাইজ করতে পারে। তারপর কি হবে, তার পার্সলি ব্রিদিং, এরকম করে সে স্লোলি এক্সপায়ার করবে, যাতে তার এক্সপিরেশনের সময় ওই অ্যালভিওলাই গুলো কোলাপস করে না যায়। তারপর কি হবে, তার ডাইলেটেশন অফ দ্য অ্যালানেসাই, তার নোজের দুপাশটা ফুলে ফুলে উঠবে। আর কি হতে পারে, তার ট্রাকিয়াল টাগ, এটা কি ডিসেন্ট অফ দ্য ট্রাকিয়া ডিউরিং ইন্সপিরেশন, মানে যখন সে শ্বাস নেবে মনে হবে যে ট্রাকিয়া ভিতরের দিকে চলে যাচ্ছে। আর কি পাওয়া যাবে, প্রমিনেন্ট অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন, মানে কারা, স্টানোক্লিডোমাস্টয়েড, ট্রাপিজিয়াস এবং প্ল্যাটিসপা, এই মাসলস গুলো খুব প্রমিনেন্ট হবে। আর এই প্রমিনেন্ট হওয়ার জন্য দেখা যাবে যে তার সুপ্রাক্লাভিকুলার সুপ্রাস্টার্নাল ফোসাটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে, ইন্টারকস্টাল এবং সাবকস্টাল রিসেশন দেখা যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, যে একটা পেশেন্টকে আমি দূর থেকে দেখেই বুঝতে পারবো সে রেসপিরেটরি ডিস্ট্রেসে আছে। কখন, যখন তার এই সাইন গুলা পাওয়া যাবে, সে টিপিক্যাল পোস্চার, তার পার্সলি ব্রিদিং, the movement of the Alanazai, the prominent accessory muscles of respiration, the suprasternal fossa, the supraclavicular fossa, intercostal recession, এগুলো সব প্রমিনেন্ট পাওয়া যাচ্ছে। পার্সলি ব্রিদিংটা সিওপিডির একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। হয়তো সে চুপচাপ বসে আছে, হচ্ছে না, একটু ওয়াশরুম থেকে ঘুরে আসলো, তখনই দেখা যাবে তার শ্বাসকষ্ট হচ্ছে, পার্সলি ব্রিদিং হচ্ছে। এখানে কি হয়, এই পার্সলি ব্রিদিং করলে তার পজিটিভ এন্ড ইন্সপিরেটরি প্রেশার বেড়ে যায়, যেটা কি করবে, রিডিউসিং স্মল এয়ারওয়ে কোলাপস এন্ড ইমপ্রুভিং ভেন্টিলেশন। এটা সে নিজেই অ্যাডাপ্ট করে নিয়েছে, তাকে কেউ শিখিয়ে দেয়নি।
তাহলে এগুলো হচ্ছে আমার সায়েন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। তাহলে আমি যদি আবার সামারি করি, ইন্সপেকশন আমরা শেপ অফ দ্য চেস্ট দেখলাম, ডিফর্মিটি দেখলাম, মুভমেন্ট অফ চেস্ট দেখলাম, কোনো স্কার মার্ক আছে কিনা দেখলাম, এবং তার কোনো ফিচার অফ রেসপিরেটরি ডিস্ট্রেস ও ডিজনি আছে কিনা দেখলাম এবং নোট করলাম এবং ডিসক্রাইব করলাম। তারপর আমরা আসি পালপেশনে। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পালপেশন। পালপেশনের জন্য আমাকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হচ্ছে। ফ্রন্ট থেকে আমি যখন দেখবো তখন আমার এই সবগুলো পয়েন্টে আসবে, কিন্তু যখন আমি ব্যাক থেকে এক্সামিন করব তখন আমার প্রথম দুটো পয়েন্ট অর্থাৎ ট্রাকিয়া এবং অ্যাপেক্স স্পিড এই দুটো ইনক্লুডেড থাকবে না। তাহলে আমি পালপেশনের হেডলাইন গুলো কি কি? ট্রাকিয়া পজিশন দেখছি, অ্যাপেক্স স্পিড দেখছি, ভোকাল ফ্রেমিটাস, চেস্ট এক্সপানশন, টোটাল এক্সপান্সিবিলিটি এবং কোনো টেন্ডারনেস আছে কিনা সেটা দেখছি। তাহলে কি দাঁড়ালো? পজিশন অফ দ্য ট্রাকিয়া বোঝার জন্য পেশেন্ট একদম ফ্ল্যাট শুয়ে থাকবে, তাকে আমি একটা ঢোক গিলতে বলবো, আমি ট্রাকিয়াটা ফিল তাকিয়ে দেখবো যে কোনো দিকে অ্যাপারেন্টলি ডেভিয়েটেড মনে হয় কিনা। এরপর আমি ইন্ডেক্স ফিঙ্গারটা ঠিক সুপ্রা ক্ল্যাভিকুলার ফোসার উপরে সুপ্রাস্টার্নাল ফোসাটার উপরে বসালাম, সুপ্রাস্টার্নাল ফোসা বসিয়ে ট্রাকিয়াটাকে ফিল করলাম। তারপর আমি কি করব, দুই পাশে আবার ইন্ডেক্স ফিঙ্গারটাই প্লেস করব স্টার্নোক্লিটোমাস্টার এবং ট্রাকিয়ার মাঝখানে একবার ডানে একবার বামে। নিয়ম হচ্ছে যে নরমালি একটু রাইট সাইডে ডেভিয়েটেড থাকতে পারে বা দুপাশে সমান সমান ভাবে ইন্ডেক্স ফিঙ্গার ঢুকে যাবে। কিন্তু যদি দেখা যায় যে না, কোনো একটা পাশে ঢুকাতে খুব কষ্ট পেতে হচ্ছে এবং অন্য একটা পাশে ইজিলি ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে পাশে ঢুকাতে কষ্ট হচ্ছে সেই পাশে ট্রাকিয়াটা ডেভিয়েটেড আছে। এটা অত্যন্ত প্রিয় কোয়েশ্চেন, এক্সামিন দ্য ট্রাকিয়া এবং ইন্টারপ্রিট ইউর ফাইন্ডিং। আমাদের এটা আন্ডার গ্রাজুয়েট, থার্ড ইয়ার থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন সব জায়গায় এই কোয়েশ্চেনটা কমনলি জিজ্ঞেস করা হয়, পুল এবং পুশ। তাহলে কি কি কারণে ট্রাকিয়া শিফটিং হয়? ট্রাকিয়া যদি সেম সাইড মানে লেশনের সাইডে শিফটিং হয় তাহলে আমরা কমনলি দুটো কারণ চিন্তা করি। সেটা হচ্ছে অ্যাপার লোবের কোলাপস আর একটা হচ্ছে আপার লোব ফাইব্রোসিস। শুধু কোলাপস শুধু ফাইব্রোসিস বলে অ্যান্সার ইনকমপ্লিট, কারণ ট্রাকিয়াটাকে টেনে আনতে হলে আপার লোব লাং প্যাথোলজি হতে হবে। লোয়ার লোবের কোলাপস, লোয়ার লোবের ফাইব্রোসিস ট্রাকিয়াকে টেনে আনতে পারবে না। নিউমোনেক্টমি হলেও ট্রাকিয়া ডান দিকে বা সেম সাইডে টেনে নিয়ে আসতে পারে। তাহলে টুয়ার্ডস দ্য সাইড অফ দ্য লাং লেশন হচ্ছে আপার লোব কোলাপস, আপার লোব ফাইব্রোসিস এবং নিউমোনেক্টমি। অ্যাওয়ে ফ্রম দ্য সাইট অফ দ্য লেশন, সেক্ষেত্রে আমাদের দুটো ইনফরমেশন, একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স আর একটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল ইফিউশন। এক্ষেত্রেও এই অ্যাডজেক্টিভ দুটো খুবই ইম্পর্টেন্ট। অল্প একটু নিউমোথোরাক্স হলে, অল্প একটু প্লুরাল ইফিউশন হলে কখনো ট্রাকিয়াটা শিফটিং হবে না। ট্রাকিয়াকে যদি ধাক্কা দিয়ে বা পুশ করতে হয় তাহলে ম্যাসিভ প্লুরাল ইফিউশন লাগবে এবং টেনশন নিউমোথোরাক্স হতে হবে। আরো তিনটে ইম্পর্টেন্ট কারণ যেসব কারণে ট্রাকিয়া শিফটিং হতে পারে, যেমন রেট্রোস্টার্নাল গয়টার, আপার লোবে যদি কোনো লিম্ফোমা থাকে, লাং ক্যান্সার থাকে, এরাও ট্রাকিয়া শিফট করতে পারে। বাট কমনলি স্যাররা এই চারটা কন্ডিশনে শুনতে চায়। সেম সাইড অফ দ্য লেশন হচ্ছে কোলাপস ফাইব্রোসিস এবং অপোজিট লেশন হচ্ছে প্লুরাল ইফিউশন এবং নিউমোথোরাক্স। এই চারটা কারণ আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এক্স-রে ট্রিট করার সময় হোক, পেশেন্ট এক্সামিনেশন করে ফাইন্ডিং বলার সময় হোক, এই ইনফরমেশন গুলো খুব সুন্দর করে ইন্টারপ্রিট করতে হবে। এটা গেল আমাদের ট্রাকিয়া। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপেক্স স্পিড। অ্যাপেক্স স্পিডটা বেশি জরুরি যখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করি, ওখানে আরো ইলাবোরেট এটা অনেক ইনফরমেশন আছে। রেসপিরেটরি সিস্টেমে আমাদেরকে অ্যাপেক্স স্পিড এক্সামিন করতে হবে। আমরা জানি যে অ্যাপেক্স স্পিডে লেফট ফিফট ইন্টারকস্টাল স্পেস জাস্ট মিডল টু মিড ক্ল্যাভিকুলার লাইনে লোকেটেড, এবং এটা আমরা কি ক্যারেক্টার সেটা খেয়াল করব এবং কি কি কারণে অ্যাপেক্স স্পিডটা আমরা নাও পেতে পারি অথবা ডিফিকাল্ট টু পালপেট হতে পারে। তার মধ্যে চেস্ট ওয়াল কজ, রেসপিরেটরি কজ এবং কার্ডিয়াক কজ আছে। আজকে যেহেতু আমরা রেসপিরেটরি সিস্টেম রিভিউ করছি, রেসপিরেটরি কজ গুলাই বলি। যে ট্রাকিয়া শিফটিং এর যে কারণগুলা সেগুলাই কিন্তু অ্যাপেক্স স্পিড শিফটিং এর কারণ। তবে এক্ষেত্রে সাইডটা খুবই বেশি জরুরি। যদি রাইট সাইডের কোলাপস, রাইট সাইডের ফাইব্রোসিস হয় তাহলে ট্রাকিয়াটা এবং ট্রাকিয়ার সাথে অ্যাপেক্সটা টেনে ডান দিকে নিয়ে আসবে, আমি আর বাম দিকে অ্যাপেক্স পালপেট করতে পারবো না। আর কি হতে পারে, যদি লেফট সাইডের নিউমোথোরাক্স হয়, লেফট সাইডের ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয়, তাহলেও আমি অ্যাপেক্স কে পালপেট করতে পারবো না। কিন্তু যদি এটাকে আমি রিভার্স করে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে অ্যাপেক্স স্পিড আমি কখন ইম্পালপেবল পাবো ডিউ টু রেসপিরেটরি কজ, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাইট মেনশন করতে হবে। রাইট সাইডের কোলাপস, রাইট সাইডের লাং ফাইব্রোসিস, লেফট সাইডের নিউমোথোরাক্স এবং লেফট সাইডের প্লুরাল ইফিউশন। আরেকটা কি বাইল্যাটারাল এমফাইসিমা। বাইল্যাটারাল এমফাইসিমাতেও দেখা যায় যে হার্টটা টিউবুলার হয়ে যাচ্ছে, অ্যাপেক্সটা অনেক সময় পালপেট করা কঠিন হয়ে যায়। এগুলো হচ্ছে রেসপিরেটরি কজ অফ ইম্পালপেবল অ্যাপেক্স স্পিড। 3 নম্বর হচ্ছে কি ভোকাল ফ্রেমিটাস, যেটা এখনকার যে আমাদের ম্যাকলয়েড বা হাজেসন খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি, বরং মোটামুটি তুলেই দেওয়া হয়েছে। কিন্তু আমরা পুরোনো দিনে যারা এক্সামিনার ছিলেন তারা এখনো ভোকাল ফ্রেমিটাস পয়েন্টটাকে রেখেছেন। সেজন্য আমরা এক্সামিনেশন শিখবো, করব, কিন্তু খুব এটার পিছনে বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। ভোকাল ফ্রেমিটাসের বেসিকটাকে পেশেন্টের আমি
স্পেস বাই স্পেস রাইট লেফট করে করে আমার হাতের মিডল বর্ডারটা প্লেস করব এবং তাকে এক এক বা তিন তিন বলতে বলবো। আমি যে ভাইব্রেশনটা হয় সেই ভাইব্রেশনটা আমার হাতে ফিল করব, নর্মাল পাচ্ছি, কম পাচ্ছি নাকি বেশি পাচ্ছি। এবং এই ভোকাল ফ্রেমিটাসের ফাইন্ডিং এর সাথে আমি ভোকাল রেজোনেন্স যখন বলবো এই ফাইন্ডিংটাকে কোরিলেট করে আমার আলটিমেট ফাইন্ডিংটা এক্সপ্রেস করব। তাহলে আমি একদম ক্ল্যাভিকলের উপর থেকে শুরু করে স্পেস বাই স্পেস রাইট লেফট করতে করতে এক এক বলতে বলতে ফিল করতে করতে যাব। ফ্রন্টে দেখবো, ল্যাটারাল চেস্ট ওয়ালে দেখবো এবং ব্যাকে আমাকে একইভাবে ভোকাল ফ্রেমিটাস এক্সামিন করতে হবে। এবং এই ভোকাল ফ্রেমিটাস থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি, কি কি কারণে বেশি, কি কি কারণে কম। তাহলে ভোকাল ফ্রেমিটাস যেসব কারণে বেশি হয়, ভোকাল রেজোনেন্সও সেসব কারণে বেশি হয়। এটা আমরা পরে আরো ইলাবোরেটলি বলবো। সেগুলো কি, কনসলিডেশন, কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাস, লার্জ ক্যাভিটি। আর ভোকাল ফ্রেমিটাস কখন কমে যাবে, যখন কিনা প্লুরাল ইফিউশন, থিকেনিং অফ প্লুরাল নিউমোথোরাক্স, কোলাপস উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, এইসব কারণে ভোকাল ফ্রেমিটাস কমে যাবে। আমরা ইনফরমেশন গুলো আবার রেজোনেন্সের সাথে রিক্যাপ করব। তারপরে আসি আমরা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চেস্ট এক্সপানশন। এটা আমরা হাত দিয়ে পালপেট করে ফিল করব যে কোনো পাশে এক্সপানশন কম কিনা। পরবর্তীতে আমরা ফিতা দিয়ে বা মেজারিং টেপ দিয়ে টোটাল এক্সপান্সিবিলিটিটা মেপে দেখবো। এই অনেক ইনফরমেশনে এখনকার এক্সামিনেশনের বইগুলো থেকে তুলে দেওয়া হয়েছে, বাট আমি যেহেতু আমাদের স্যাররা এই সবগুলো পয়েন্ট পছন্দ করেন, সবগুলো পয়েন্ট এক জায়গায় রেখেছি। যিনি যেভাবে এক্সামিনেশন দেখতে চান তাকে সেভাবেই আমরা প্রেজেন্ট করব। আমরা জানবো সব, কিন্তু সিচুয়েশন অনুযায়ী ওটাকে প্রেজেন্টেশন করব। তাহলে আমি চেস্ট এক্সপানশন দেখার জন্য ইউজুয়ালি 3টা প্লেনে করতে বলা হয়, আপার লোব, মিডল লোব এবং লোয়ার লোবের জন্য। 3বার আমি ওই চেস্ট ওয়ালে হাত রেখে থাম দুটো মিড লাইনের কাছাকাছি আসবে, কিন্তু একদম স্কিনের সাথে টাইট করে থাকবে না, একটু ফ্রি থাকবে। তাকে আমি বড় করে শ্বাস নিতে এবং ছাড়তে বলবো। আমার আঙ্গুল দুটো কতটুকু দূরে যাচ্ছে সেটা আমি খেয়াল করব। যদি দেখি যে সমান, আমার নর্মাল ফাইন্ডিং হচ্ছে দুপাশে সমানভাবে মুভ করবে। কিন্তু যদি একদিকে কম একদিকে বেশি হয়, তাহলে কোন দিকে, ইউজুয়ালি ইউনিল্যাটারাল যদি প্যাথোলজি থাকে তাহলে সেদিকে মুভমেন্টটা রিডিউস থাকবে। সেটা যেমন প্রলিফিউশন বা কোলাপস, নিউমোথোরাক্স, মানে ইউনিল্যাটারাল প্যাথোলজির ক্ষেত্রে ইউনিল্যাটারাল মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে। আর যদি বাইল্যাটারাল প্যাথোলজি হয়, যেমন সিওপিডি অথবা ডিপিএলডি, এমনকি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, যেটা আমরা জানি সেরোনেগেটিভ গ্রুপ অফ আর্থ্রাইটিস, যেখানে রেস্ট্রিকশন অফ দ্য চেস্ট ওয়াল মুভমেন্ট হয়, এইসব কন্ডিশনে কিন্তু দেখা যায় যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে। নর্মালি এই চেস্ট এক্সপানশনটা 5 সেন্টিমিটার হওয়ার কথা, কিন্তু দেখা যাবে যে এইসব ক্ষেত্রে কমে আসছে। তাহলে আমি যখন হাত দিয়ে অ্যাসেস করছি, তখন আমি মেইনলি দেখছি হচ্ছে সিমেট্রিক্যালি মুভমেন্ট হচ্ছে কিনা, রেস্ট্রিক্টেড আছে কিনা। যদি রেস্ট্রিক্টেড পাই সেটা কি ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল। এরপর আমি এটা মেজারিং টেপ দিয়ে একদম কত সেন্টিমিটার এক্সপান্ড করছে সেটা হিসাব করব। এবং এই টোটাল এক্সপান্সিবিলিটিটা সাধারণত বসিয়ে করা হয়, শুয়ে করা হয় না। বসে যখন আমি ব্যাক এক্সামিন করছি, তখন আমি মেজারিং টেপটা ঘুরিয়ে তাকে বড় করে একবার শ্বাস নিবে, আবার ছাড়বে। তাহলে কতটুকু সে চেস্ট এক্সপান্ড করলো সেটা আমি মেজারিং টেপে দেখবো। এবং এটা সাধারণত 5 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি হওয়ার কথা। দেখা যায় যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে বা অন্যান্য কিছু সিওপিডিতে এই রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট হয় এবং এই এক্সপান্সিবিলিটিটা অনেক কম পাওয়া যায়। এরপর আমি টেন্ডারনেস অ্যাসেস করতে পারি। আমি পুরো এক্সামিনেশনের সময় যদি কোনো জায়গায় পার্টিকুলারলি পেশেন্ট টেন্ডার বা ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হয় টেন্ডার, তাহলে আমাকে সেটা মার্ক করতে হবে। এবং এই লোকালাইজড চেস্ট ওয়ালে টেন্ডারনেস থাকতে পারে যদি তার কোস্টোকন্ড্রাইটিস থাকে, যেখানে ওখানে ইনফ্লেম থাকে কোস্টোকন্ড্রাল জাংশনে। আর কি পেতে পারি, আমি যখন এক্সামিন করছি তখন যদি কোথাও ক্র্যাকলিং বা ক্রিপিটেশন ফিলিং হয়, তাহলে সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস এমফাইসেমা। এটা কোনো শিডিউল পয়েন্টের মধ্যে পড়ছে না, কিন্তু এরকম যদি কোনো ফাইন্ডিং আমি পেয়েই যাই, তাহলে অবশ্যই সেটা আমাকে মেনশন করতে হবে। তাহলে সাবকিউটেনিয়াস এমফাইসেমা যদি আমি চেস্ট ওয়াল পালপেট করতে গিয়ে আমার হাতে নিচে ক্রিপিটেশনের মতন ফিলিংস আসে, যে তার মানে কি, তার মানে তার সফট টিস্যুর মধ্যে গ্যাস চলে এসেছে এবং তখন তার সোয়েলিং থাকতে পারে, টেন্ডারনেস থাকতে পারে। এবং ইউজুয়ালি এটা ট্রমার কমপ্লিকেশন হিসেবে হয়। কখন কখন হতে পারে, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, স্পন্টেনিয়াস ও ট্রমাটিক নিউমোথোরাক্স, রাপচার অফ ইসোফেগাস অথবা ইন্টারকসল ড্রেনেজ দেয়ার কমপ্লিকেশন হিসেবে এই সাবকিউটেনিয়াস এমফাইসেমা আসতে পারে। অনেক সময় এই ধরনের একটা এক্সরে দেয়, যেখানে দেখা যায় যে সফট টিস্যুর মধ্যে কালো কালো শ্যাডো, মানে গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে, যেটা থাকার কথা না। তাহলে এটা হচ্ছে সাবকিউটেনিয়াস এমফাইসেমা। এরপরে আমরা পালপেশন শেষ করে ফেলাম। তাহলে আবার যদি রিক্যাপ করি, পালপেশন আমরা দেখলাম পজিশন অফ দ্য ট্রাকিয়া, অ্যাপেক্স পিচ দেখলাম, ভোকাল ফ্রেমিটাস দেখলাম, চেস্ট এক্সপানশন, টোটাল এক্সপান্সিবিলিটি এবং টেন্ডারনেস। সবকিছু করার পরে আমরা আসছি পারকাশনে। পারকাশন খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় শুধু সময় বাঁচানোর জন্য এক্সামিনাররা বলেন যে পারকাস এন্ড অস্কাল্টেড ফ্রম ফ্রন্ট অর পারকাস এন্ড অস্কাল্টেড ফ্রম ব্যাক।
এটুকু দিয়ে কিন্তু আমরা অনেক ডায়াগনোসিসে রিচ করতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পারকাশন এবং অস্কালটেশন। আর পারকাশনের থিওরি যতটুকুই আমি জানি না জানি, যতক্ষণ পর্যন্ত আমার এক্সামিনেশন টেকনিকটা আপ টু দ্য মার্ক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডাল, স্টোনি ডাল, উডি ডাল, হাইপার রেজোনেন্ট কখনো ডিফারেন্সিয়েট করতে পারবো না। এবং পারকাশনের এফিকেসি আনার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা এটা প্র্যাকটিস না করে একদম ওই অন দ্য স্পট কখনো এক্সামিনেশন ফাইন্ডিং এলিসিট করতে পারবো না। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি পারকাশন একইভাবে ফ্রন্ট থেকে করতে হবে, ল্যাটারাল চেস্ট ওয়ালে করতে হবে, ব্যাক থেকে করতে হবে। এবং এটা আমাকে স্পেস বাই স্পেস, মানে সেকেন্ড স্পেস, থার্ড স্পেস, স্পেস বাই স্পেস, রাইট লেফট কম্পেয়ার করে যেতে হবে। কখনো আমি একটা ডান দিক শেষ করে বাম দিক বা বাম দিক শেষ করে ডান দিক এরকম করলে হবে না, কারণ আমাকে কম্পেয়ার করে ডিফারেন্সটা বুঝতে হবে যে জিনিসটা কি ঠিক মতন ডাল নাকি রেজোনেন্ট নাকি হাইপার রেজোনেন্ট। চেস্টের ক্ষেত্রে নর্মাল পারকাশন নোটটা হচ্ছে রেজোনেন্ট। তাহলে আর কি কি অ্যাবনর্মালিটি হতে পারে? হাইপার রেজোনেন্ট, মানে আমার মনে হচ্ছে যে সাউন্ডটা অনেক বেশি, মানে বাতাস ভিতরে। কখন বাতাস ভিতরে থাকবে লাঙের? যদি নিউমোথোরাক্স হয় অথবা যদি এমফাইসিমা হয়। এই দুইটা কন্ডিশন আমি পারকাশন নোট হচ্ছে হাইপার রেজোনেন্ট পাবো, নিউমোথোরাক্স, এমফাইসিমা। আর পারকাশন নোট আমি কখন ডাল পাবো? যদি কনসলিডেশন, বিশেষ করে উডি ডাল বলা হয় যদি কনসলিডেশন, মানে লাং টিস্যুটা সলিড হয়ে গিয়েছে, ওখানে সলিডিফাই হয়ে গিয়েছে, কনসলিডেশন, কোলাপস, ফাইব্রোসিস। আর স্টোনি ডাল পাওয়া যাবে যদি প্লুরাল ইফিউশন থাকে। তাহলে যদি আমার ডালটা অনেক বেশি মনে হয় তাহলে বলছি প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে, উডি ডাল হচ্ছে কনসলিডেশন, কোলাপসের ক্ষেত্রে, আর হাইপার রেজোনেন্ট হচ্ছে নিউমোথোরাক্স এবং এমফাইসিমার ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে পারকাশন নোট। এবং পারকাশন নোট ছাড়া আরো দুটো পয়েন্ট আমরা দেখি। একটা হচ্ছে আপার বর্ডার অফ লিভার ডালনেস, যেটা যদি হাইপার রেজোনেন্ট হয় অথবা এমফাইসিমার পেশেন্ট থাকে তাহলে দেখা যায় যে 6, 7, 8 মানে নিচের দিকে আমরা পাই। আর কার্ডিয়াক ডালনেসটা নর্মাল স্পেসে আছে নাকি পাওয়া যাচ্ছে না সেটা আমাদেরকে পারকাস করার সময় খেয়াল করে আসতে হবে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পারকাশন নোটটা কিরকম, এটা কি ডাল, এটা কি স্টোনি ডাল, এটা কি হাইপার রেজোনেন্ট নাকি এটা রেজোনেন্ট। এবং এটা অবশ্যই আমি যেখানে ফাইন্ডিংটা পাবো, সাপোজ আমি পেলাম যে তার ডাল, শুধু ডাল বললেই হবে না, পারকাশন নোট ইজ ডাল in the right lower part of the chest or left lower part of the chest। আরো ভালো হয় যদি আমি বলি যে left lower part of the chest from 6 intercostal space downwards। মানে আমাকে স্পেসিফাই করে দিতে হবে স্পেস, কত স্পেস থেকে আমি ডাল পাচ্ছি, কত স্পেস থেকে আমি হাইপার রেজোনেন্ট পাচ্ছি, কিভাবে পাচ্ছি, তাহলে আমার বলাটা ঠিক মতন হবে। আমি শুধু ডাল বা শুধু রেজোনেন্ট, কারণ দুইটা লাং পুরোটা কখনো ডাল হতে পারে না, কাজে কোন জায়গাটা ফাইন্ডিং সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। তাহলে এটা গেল পারকাশন। পারকাশনের সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে যে প্র্যাকটিস, এবং ঠিক মতন প্র্যাকটিস করা। ফ্রন্টে যখন আমি পারকাস করব তখন সুপ্রা ক্ল্যাভিকুলার, ক্ল্যাভিকুলের উপর, ক্ল্যাভিকুলের নিচে তিনটা স্পেসে পারকাস করে তারপরে ডান বাঁ করতে করতে যাব। তারপর ল্যাটারাল ওয়ালে করলাম, তারপর পিছনেও করলাম, স্ক্যাপুলার উপরে দুটো, আমি যেখানে স্পেসের ছবিগুলো দেখিয়েছি স্ক্যাপুলার উপরে দুটো, তারপরে হচ্ছে ইন বিটুইন দুটা। এরপর আমি নিচের দিকে যখন আসছি, যখন আমার ইনফিরিয়র স্ক্যাপুলার বর্ডারটা ক্রস করে গিয়েছে তখন আমি মিডলাইন থেকে অনেকটুকু দূরে ডরসাল স্ক্যাপুলার লাইন বরাবর করছি, যাতে আমার ইরেক্টর স্পাইনে মাসেলের জন্য পারকাশন নোট বুঝতে সমস্যা না হয়। এবং যখন আমি ব্যাক থেকে এক্সামিন করব অবশ্যই আমার রোগীর হাত দুটো সামনের দিকে থাকবে এবং সে একটু ঝুঁকে যাবে, যাতে তার ইন্টারস্ক্যাপুলার এরিয়াটা মোর প্রমিনেন্ট হয় এবং আমি খুব ইজিলি পারকাস করে সাউন্ড বা এক্সামিন করে সাউন্ড বুঝতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের পারকাশন। এরপর আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি, সেটা কি, সেটা হচ্ছে অস্কালটেশন। এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখা যায় যে আমরা ক্লিনিশিয়ানরা যখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, এত ইলাবোরেটলি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন করার সময় পাচ্ছি না, তখন অ্যাটলিস্ট স্টেথোটা বসিয়ে বা ভালো করে শ্বাস নেন ছাড়েন বলে অ্যাটলিস্ট অস্কালটেট আমরা করি, ব্রেথ সাউন্ড এবং কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা এটা আমরা অ্যাটলিস্ট এইটুকু আমরা সব রোগীরই কম বেশি এক্সামিন করে থাকি। তাহলে অস্কালটেশনে প্রায় যে ভুলটা আমরা পরীক্ষার সময় করে থাকি সেটা কি, যে ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড ঠিকই দেখলাম কিন্তু ভোকাল রেজোনেন্সটা মিস করে গেলাম, এবং টিচাররা বসেই থাকেন নর্মাল ইউজুয়াল ভুলগুলো ধরার জন্য। তাহলে কখনোই অস্কালটেশন কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত আমি ভোকাল রেজোনেন্স এক্সামিন করব। তাহলে আমার অস্কালটেশনের হেডলাইন হচ্ছে তিনটা, ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড এবং ভোকাল রেজোনেন্স। তাহলে আমি প্রথম এক্ষেত্রেও একই কথা, যেহেতু লাং হচ্ছে বাইল্যাটারাল স্ট্রাকচার, আমাকে ডান বা করতে করতে আসতে হবে, স্পেস বাই স্পেস অস্কালটেট করতে হবে এবং প্রত্যেকবার বলতে হবে রোগীকে আপনি বড় করে শ্বাস নেন এবং ছাড়েন, রোগীর মুখটা অন্যদিকে ফিরে তাকে বড় করে শ্বাস নিবে এবং ছাড়বে, এবং আমি স্পেস বাই স্পেস ডান বা করতে করতে একবার ফ্রন্ট থেকে, একবার ল্যাটারাল ওয়াল থেকে এবং একবার ব্যাক থেকে এক্সামিন করব।
এই জন্যই বলেছি যে রেসপিরেটরি এক্সামিনেশনটা একটু ইলাবোরেট, একটু টাইম কনজিউমিং, একটু সময় বেশি লাগে, কিন্তু আমি যদি খুব ভালো করে মেটিকুলাসলি এক্সামিন করে আমি কখনোই কোনো ফাইন্ডিং মিস করবো না। তাহলে আমাকে ভোকাল, সেই ভোকাল ফ্রেমিটাস থেকে শুরু করে পারকাশন থেকে শুরু করে অসকালটেশন, রেজোনেন্স প্রত্যেকটাই কিন্তু একই প্রিন্সিপাল। আমাকে ডান বা করে এবং প্রত্যেকটা স্পেস ধরে ধরে এক্সামিন করে আসতে হবে, আমার এসকেপ করার কোনো সুযোগ নেই। তাহলে আমি অসকালটেশনে কি কি শুনছি? অসকালটেশন আমি ব্রেথ সাউন্ড শুনছি, অ্যাডেড সাউন্ড শুনছি এবং ভোকাল রেজোনেন্স শুনছি। আমরা জানি যে নর্মাল ব্রেথ সাউন্ডটা কি? নর্মাল ব্রেথ সাউন্ড হচ্ছে ভেসিকুলার বা পাতার ভিতরতে বাতাস যাওয়ার মতন মর্মর শব্দ। এছাড়া অ্যাবনর্মালিটিস কি কি হতে পারে? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হতে পারে, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন হতে পারে, আর ভেসিকুলারটাই যদি কম শোনা যায় মানে ডিমিনিশড হতে পারে। এগুলো হচ্ছে আমার টাইপ অফ ব্রেথ সাউন্ড। তাহলে প্রথমটাই হচ্ছে নর্মাল ভেসিকুলার। এটা কি সিমিলার টু উইন্ড রাসলিং ইন দ্য লিভস, মানে বাতাস যাচ্ছে পাতার মধ্যে দিয়ে, তার যে একটা শস্য শব্দ হচ্ছে। নর্মালি যে বিগিনার সে স্টেথোটা নিজের বুকে বসিয়ে শ্বাস নিবে ছাড়বে এবং ভেসিকুলার সাউন্ডের সাথে সে পরিচিত হবে। নিজে নর্মালটা যদি আমরা না জানি, কখনোই আমি নর্মালের সাথে অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েট করতে পারবো না। সেজন্য আমি আমার উপরে স্টেথো বসিয়ে আমি ভেসিকুলার সাউন্ডের সাথে পরিচিত হই, তারপরে আমি ট্রাকিয়ার উপরে বসিয়ে আমি ব্রঙ্কিয়াল সাউন্ডটা চিনি, তারপর আমি রোগীর উপরে অ্যাবনর্মালিটি গুলো খুঁজে বের করি। তাহলে ভেসিকুলার সাউন্ডের ক্যারেক্টার কি? এখানে হচ্ছে ইন্সপিরেশনের ফেজটা লম্বা, এক্সপিরেশনের ফেজটা একটু ছোট, এদের মধ্যে কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে? তাহলে আর ব্রঙ্কিয়ালটা কিন্তু দেখা যায় যে ইন্সপিরেশন এক্সপিরেশনের ফেজ দুটো অলমোস্ট সমান এবং দুটোর মধ্যে একটু গ্যাপ থাকে। আর ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, যেখানে এক্সপিরেটরি ফেজটা অনেক লম্বা হচ্ছে। তাহলে নর্মাল লাগের মধ্যে আমাদের ভেসিকুলার সাউন্ড পাওয়ার কথা। ব্রঙ্কিয়াল কি? ব্রঙ্কিয়াল হচ্ছে হার্শ, লাউডার, ব্লোয়িং কোয়ালিটির একটা সাউন্ড, যেটা একটা একটু ইন্টেন্সিটিটা বেশি হয় এবং ইন্সপিরেশন এক্সপিরেশন ফেজের মধ্যে একটু গ্যাপ থাকে। এটা যখন লার্জার এয়ারওয়ের মধ্যে দিয়ে যায় তখন এই সাউন্ডটা বেশি পাওয়া যায়। এবং ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড স্যারদের অত্যন্ত পছন্দের একটা কোয়েশ্চেন। কি কি কারণে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়? এটা একটা নিউমোনিক দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব, C3FA। সবসময় এটা আমরা মনে রাখবো, হোয়াট আর দ্য কজেস অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। সিতে প্রথম সি হচ্ছে কনসোলিডেশন, অন্য কোনোটা বলা যাবে না, একটা জিজ্ঞেস করলে আমাকে কনসোলিডেশনই বলতে হবে। তাহলে কনসোলিডেশন, কোলাপস উইথ পেটেড ব্রঙ্কাস, লার্জ ক্যাভিটি, ফাইব্রোসিস এবং জাস্ট অ্যাবাভ দ্য প্লুরাল ইফিউশন। আমি আবার বলছি, কজেস অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমে অবশ্যই কনসোলিডেশন, 2 নম্বর কোলাপস উইথ পেটেড ব্রঙ্কাস, 3 নম্বর লার্জ ক্যাভিটি, 4 নম্বর ফাইব্রোসিস এবং 5 নম্বর হচ্ছে জাস্ট অ্যাবাভ প্লুরাল ইফিউশন। C3FA এগুলা হচ্ছে কজেস অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এবং যখন দেখা যায় যে লাংয়ের লাং টিস্যুটা সলিডিফাই হয়ে গেছে, তখন এই লার্জ এয়ারওয়ে সাউন্ডটা ট্রান্সমিট হচ্ছে এবং এটাই ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হিসেবে আমরা শুনছি। এবং এই সাউন্ডটার সাথে পরিচিত হওয়ার জন্য আমাদেরকে আমাদের ট্রাকিয়ার উপরে স্টেথো বসিয়ে যদি সাউন্ড যেটা শুনতে পাই, সেটাই হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের ক্যারেক্টার। তাহলে bronchial breath sound are often found when normal lung tissue is replaced by uniformly conducting tissue and the underlying major bronchus is patent. সেজন্য বলেছে যে কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাস হলে আমরা ব্রঙ্কিয়াল পাবো, কিন্তু কোলাপসের সাথে যদি ব্রঙ্কাসটা পেটেন্ট না থাকে তাহলে কিন্তু আমরা কোনো ব্রেথ সাউন্ড শুনতে পাবো না। 3 নম্বর ক্যারেক্টার, তাহলে ভেসিকুলার ছিল নর্মাল লাং, 2 নম্বর ছিল ব্রঙ্কিয়াল যেটা বললাম C3FA, 3 নম্বর হচ্ছে ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন এবং এটা টিপিক্যাল অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখানে খুব মানে অ্যাজমা রোগীদের এই সাউন্ডটা টিপিক্যালি আমরা পাই, আর সিওপিডি এর ক্ষেত্রে আমরা পেতে পারি। আর 4 নম্বরটা কি? কখন কখন আমি ডিমিনিশ ব্রেথ সাউন্ড মানে সাউন্ড কম পাচ্ছি অথবা শুনতেই পাচ্ছি না, কখন হবে? যখন হচ্ছে যে লাং টিস্যু এবং চেস্ট ওয়ালের মাঝখানে পানি অথবা বাতাস অথবা তার ঠিক চেস্ট ওয়াল, যে কারণে আমার সাউন্ডটা ট্রান্সমিশন হচ্ছে না। তাহলে কি কি কারণে হতে পারে? ডিমিনিশ ব্রেথ সাউন্ড অর অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড, যদি পেশেন্ট ওবিস হয়, ঠিক চেস্ট ওয়াল থাকে, যদি প্লুরাল ইফিউশন থাকে, প্লুরাল থিকেনিং থাকে, যদি নিউমোথোরাক্স থাকে, আর যদি জেনারেলাইজ সিওপিডি কারণেও হতে পারে। আর কোলাপস লাং উইথ অবস্ট্রাক্টেড ব্রঙ্কাস যদি থাকে, তাহলেও কিন্তু ওই এলাকাতে আমি সাউন্ড কম শুনতে পাবো। তাহলে এই হলো আমার ব্রেথ সাউন্ড। এটা খুব ইম্পর্টেন্ট যে ভেসিকুলার নাকি ব্রঙ্কিয়াল নাকি ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন নাকি ডিমিনিশ ব্রেথ সাউন্ড, এবং আমি যে ফাইন্ডিংটা পাবো আমাকে লোকেট করে দিতে হবে। বায়োল্যাটারাল পুরোটা জুড়ে কখনো একই রকম ফাইন্ডিং না থাকারই কথা। ভেসিকুলার বা নর্মাল হলে ঠিক আছে, বায়োল্যাটারালি ভেসিকুলার নর্মাল ব্রেথ সাউন্ড, কিন্তু যদি ব্রঙ্কিয়াল পাই আমাকে সাইট মেনশন করে দিতে হবে যে রাইট আপার অ্যাপিক্যাল লোবে আমি বা উপরের দিকে আমি বা ফার্স্ট সেকেন্ড থার্ড স্পেসে আমি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাচ্ছি, অথবা আমি 6th ইন্টারকস্টাল স্পেস ডাউনওয়ার্ডস আমি ব্রেথ সাউন্ড ডিমিনিশড পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে স্পেসিফাই করে দিতে হবে। এবং যখনই আমি একটা
রেসপিরেটরি ফাইন্ডিং বর্ণনা করব। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে আমাকে লোব বলতে হবে অথবা স্পেস বলতে হবে, আমি কখনো জোন বলবো না। জোন হচ্ছে এক্স-রে ফাইন্ডিং, এক্স-রে তে যখন পয়েন্ট ডিসক্রাইব করবো জোন বলবো, যখন আমি এক্সামিনেশন করে বলবো তখন আমি আইদার লোব অথবা আরো ভালো হয় স্পেস বলতে, থার্ড স্পেস, ফোর্থ স্পেস, ফিফথ স্পেস, ডাউনওয়ার্ডস, যেভাবে আমি ফাইন্ডিংটা পাচ্ছি সেভাবে আমি গণনা করবো। এবং এর জন্য আমাকে খুবই মেটিকুলাস, আমি যখন স্টেথোটা পেশেন্টের গায়ে বসালাম তখন কিন্তু আমার সমস্ত কনসেন্ট্রেশন থাকবে আমি কানে কি শুনছি, তখন কিন্তু আর অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। কোন স্পেসে কি সাউন্ড শুনতে পাচ্ছি আমাকে পুরোটা ইন্টারপ্রিট করে নিয়ে আসতে হবে। এবং আলাদা আলাদা ফাইন্ডিং তো না, আমাকে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, চারটা ফাইন্ডিং কে একসাথে মিলিয়ে আমাকে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। কাজে আমাকে অত্যন্ত কনসেন্ট্রেট করে এই রেসপিরেটরি এক্সামিনেশনটা করতে হবে। ফাইন, সেকেন্ড ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডেড সাউন্ড। যখন আমি একটা কোনো অ্যাডেড সাউন্ড পেয়ে যাবো তখন আমার এটা লোকেট করতে হবে, এবং সাধারণত শর্ট কেসে হোক লং কেসে হোক স্যার আবার এই অ্যাডেড সাউন্ডটাকে ক্ল্যারিফাই করে যে আমাকে শুনিয়ে দেখো তো কোথায় তুমি ক্রিপিটেশন পেয়েছো, কোথাও তুমি রংকাই পেয়েছো। কাজে আমাকে জায়গাটাকে মনে রাখতে হবে যে আমি এইখানেই সাউন্ডটা পেয়েছি। তাহলে ক্রিপিটেশন অর ক্র্যাকলস, রংকাই আর উইজ আর হচ্ছে প্লুরাল র্যাপ, এই তিনটে হচ্ছে আমাদের অ্যাডেড সাউন্ড। এন্ড ক্রিপিটেশন আমরা জানি এটা একটা বাবলিং সাউন্ড, রংকাই যেটা হচ্ছে একটা মিউজিক্যাল সাউন্ড, আর প্লুরাল র্যাপ এটাকে একটা ফ্রিকশন সাউন্ড। তাহলে একটা একটা করে আমরা আসি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্রিপিটেশন অথবা crackles, these are bubbling or crackling sound occur due to passage of air through fluid in alveoli. Crepitation may be fine or coarse, present in inspiration, expiration or both. এটা তাহলে ফাইন হতে পারে, কোর্স হতে পারে, ইন্সপিরেশন, এক্সপিরেশন অথবা দুটো ফেজেই থাকতে পারে। কি কি কারণে ক্রিপিটেশন পাওয়া যায়? এটা যদি ফেজ অফ রেসপিরেশন ধরে ধরে আর্লি ইন্সপিরেশন ফেজে থাকে ব্রঙ্কিওলাইটিস, মিডল ইন্সপিরেটরি ফেজে থাকে পালমোনারি ইডেমা, লেট ইন্সপিরেটরি ফেজে থাকে পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ইডেমা, সিওপিডি, নিউমোনিয়া, লাং অ্যাবসেস, লার্জ ক্যাভিটি, মানে ম্যাক্সিমামটাই এই কন্ডিশনে। আর বাইফেজিক মানে বোথ ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি দুটো কন্ডিশনই পাবো যদি ব্রঙ্কেকটেসিস থাকে, এবং ব্রঙ্কেকটেসিস আমি কোর্স ক্রিপিটেশন পাবো। টিপিক্যাল ফাইন ক্রিপিটেশন পাওয়া যায় পালমোনারি ফাইব্রোসিস, এবং টিপিক্যাল কোর্স ক্রিপিটেশন পাওয়া যায় ব্রঙ্কেকটেসিস। আর বাকিগুলো কখনো ফাইন কখনো কোর্স। এবং আমি ফাইন কোর্স এটা কিন্তু একটা সাবজেক্টিভ ফিলিংস, এটা কাউকে শিখানো যাবে না। যখন ওই বাবলিং সাউন্ডটা খুব ফাইন, খুব শুনে মনে হচ্ছে ফাইন, এটা তো একটা শোনার ব্যাপার, এটা শুনতে শুনতে কান অভ্যস্ত হবে এবং এটা এক্সপ্রেস করার ব্যাপার। আমার কাছে ফাইন আরেকজনের কাছে কোর্স মনে হতেই পারে, এটা একটা সাবজেক্টিভ ফিলিংস। কিন্তু যেহেতু কোর্স, এটা কোর্স বুঝাই যাবে, ফাইন আশা করি বুঝা যাবে। ইন বিটুইন গুলো অনেক সময় কনফিউজিং হয়, বিশেষ করে যদি মাল্টিপল অ্যাবসেস থাকে, মাল্টিপল ক্যাভিটি থাকে, সিওপিডি পেশেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফাইন্ডিং অনেক সময় পাওয়া যায়। আমরা আমাদের নাজমুল স্যার সবসময় বলেন সত্যকে সত্য বলবা, আমি যা পাবো আমি তাই এক্সপ্রেস করবো, আমি কোনো ফাইন্ডিং বানাবো না, আমি কোনো কিছু সিনথেসিস করবো না। তাহলে কিন্তু আলটিমেটলি একটা ডায়াগনোসিস আমি রিচ করতে পারবো। আমি যেটা পাইনি সেটা আমি কখনোই বলবো না, তাহলে কিন্তু আমি ট্র্যাপে পড়ে যাবো। আমি যা পেয়েছি সেটাই আমি এক্সপ্রেস করব, আমি কোরিলেট করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ক্রিপিটেশন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে, ক্রিপিটেশন পাওয়ার পরে কাশি দিতে বলা হয়, কাশি দেওয়ার পর ক্রিপিটেশনটা কি চলে যায় বা ক্যারেক্টার কি চেঞ্জ হয় নাকি হয় না? যদি ক্রিপিটেশনটা অ্যালভিওলার ফ্লুইডের জন্য হয়, যে ফ্লুইডের ভিতর দিয়ে বাতাস যাওয়ার জন্য ক্রিপিটেশন হচ্ছে, তাহলে কাশি দিলে কি হবে, সেই ফ্লুইড বা সেই সিক্রেশনটা একটু সরে যাবে, তখন দেখা যাবে যে তার ওই ক্রিপিটেশনের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কখন হতে পারে? নিউমোনিয়া, ব্রঙ্কিকটেসিস, লাং অ্যাবসেস, ইডেমা, মানে যদি অ্যালভিওলার মধ্যে ফ্লুইড থাকে। কিন্তু যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড থাকে তখন কি হয়, তখন কিন্তু আর এই ক্যারেক্টার চেঞ্জ হয় না। তাহলে ক্রিপিটেশন ডু নট চেঞ্জ আফটার কাফিং, সেটা কখন? সেটা যদি ডিপিএলডি বা ডিফিউজ প্যারেনকাইমা লাং ডিজিজ বা লাং ফাইব্রোসিস, এই কন্ডিশনে পোস্ট টাসিভ ক্রিপিটেশনে কোনো অল্টারেশন হয় না। কিন্তু নিউমোনিয়া, ব্রঙ্কিকটেসিস, লাং অ্যাবসেস, পালমোনারি ইডেমা এইসব কন্ডিশনে দেখা যায় যে কাশি দেওয়ার পরে ক্রিপিটেশনের ক্যারেক্টার চেঞ্জ হয় অথবা ক্রিপিটেশন চলেও যেতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ফাইবার কোশ্চেন। তাহলে ক্রিপিটেশন গেল। 2 নম্বর হচ্ছে রংকাই অর হুইজ। আগে বলা হতো যে যদি আমি আনএইডেড ইয়ার মানে আমি স্টেথো ছাড়াই যদি মিউজিক্যাল সাউন্ডটা শুনতে পাই সেটা হচ্ছে হুইজ, আর যদি স্টেথো বসিয়ে শুনতে পাই তাহলে হচ্ছে রংকাই। এখন যদিও বই থেকে রংকাই ম্যাকলয়েডে ওরকম ভাবে নাই, হুইজটাই লেখা আছে, কিন্তু পুরোনো টিচার নতুন টিচার সব রকম টিচারই তো আছেন, যে কোনো ফর্মে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। তাহলে রংকাই বা হুইজটা কি? যখন এয়ারওয়ে ন্যারো হয় তখন তার ভিতর দিয়ে বাতাস যাওয়ার সময় যে একটা মিউজিক্যাল সাউন্ড তৈরি হয়, বাঁশির মতন সাউন্ড তৈরি হয়, আনইন্টারাপ্টেড মিউজিক্যাল সাউন্ড, সেটাই হচ্ছে রংকাই অর হুইজ। রংকাইটা আমরা স্টেথো দিয়ে শুনি এবং হুইজটা আমরা স্টেথো ছাড়া শুনতে পাওয়ার কথা। এবং এক নম্বর কারণ সবসময় হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং এছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিসও এটা পাওয়া যেতে পারে। ইউজুয়ালি অন্য খুব মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন থাকলে আমি এই রংকাই পাবো।
এবং সাধারণত বাইল্যাটারাল ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দুই পাশে বাইল্যাটারালি পাচ্ছি। যদি আমি কখনো কোনো একটা লোকালাইজড জায়গায় রঙ্কাই পাই এবং ফিক্সড রঙ্কাই পাই, তাহলে বুঝবো যে ওখানে কোনো একটা ক্যান্সার বা ম্যালিগনেন্সি আছে, যেটা একটা লোকালাইজড অবস্ট্রাকশন সৃষ্টি করে একটা লোকালাইজড রঙ্কাই তৈরি করেছে, যেমন নিওপ্লাজম, ফরেন বডি, মিউকাস প্লাগ বা এই ধরনের কনজেনিটাল ব্রঙ্কিয়াল স্টেনোসিস। এটা হচ্ছে লোকালাইজড রঙ্কাইয়ের কারণ। আর দেখা যেতে যদি সিভিয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, মানে হচ্ছে সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটেনিং অ্যাজমা, তখন অনেক সময় ওই লাং এর মধ্যে বাতাস, তখন কি হয়, হুইস শোনাই যাচ্ছে না, কারণ এয়ার ফ্লো কোনো এয়ার ফ্লোই করছে না, আলটিমেটলি সাইলেন্ট চেস্ট পাওয়া যাচ্ছে, এবং এটা অবশ্যই একটা ব্যাড প্রগনোস্টিক ফিচার। রোগী খারাপ হয়ে যাচ্ছে সেই ফিচার, যে প্রথমে রঙ্কাই পাচ্ছিলাম এখন রঙ্কাই পাচ্ছি না, এটা কিন্তু ভালো কথা নাও হতে পারে, এটা খারাপ সাইন হতে পারে, সাইলেন্ট চেস্ট ইন্ডিকেট করতে পারে। লাস্ট 3 নম্বর অ্যাডেড সাউন্ডটা কি? প্লুরাল রাব। প্লুরাল রাবটা কি? যখন ইনফ্লেমড প্যারাটাল প্লুরার সাথে ভিসেরাল প্লুরাল ফ্রিকশন হয়, তখন একটা যে ঘষার সাউন্ড হয়, একটা রাবিং সাউন্ড হয়, সেটা হচ্ছে প্লুরাল রাব। তাহলে প্লুরাল রাবটা সাধারণত এট দ্য হাইট অফ দ্য ইন্সপিরেশনে, মানে বড় করে শ্বাস নিলে এট দ্য হাইট অফ দ্য ইন্সপিরেশনে শোনা যায়, এবং যদি আমি খুব আরামে আস্তে আস্তে শ্বাস নিই, টাইডাল রেসপিরেশন, এটা শোনা নাও যেতে পারে। প্লুরাল রাব ইউজুয়ালি কেন হয়? প্লুরাল রাব হয় আন্ডারলাইন প্লুরিসির জন্য বা প্লুরাল ইনফ্লামেশনের জন্য, এবং সেটা নিউমোনিয়ার জন্য হতে পারে বা পালমোনারি ইনফেকশনের জন্য হতে পারে। এবং প্লুরাল রাব যে জায়গাটা পাবো, সেই জায়গায় যদি প্লুরিসি থাকে, তাহলে অবশ্যই সেখানে তার একটু টেন্ডারনেসও থাকতে পারে। এটা অনেকেই জিজ্ঞেস করেন যে রাব এবং ক্রিপিটেশনের মধ্যে পার্থক্য কি? রাব বললাম এটা একটা রাবিং সাউন্ড বা একটা ফ্রিকশন সাউন্ড, আর ক্রিপিটেশনটা কি? একটা বাবলিং সাউন্ড, বুদবুদের মতন একটা শব্দ। কাশি দিলে রাবের কোনো চেঞ্জ হবে না, কারণ এটা তো একটা ফ্রিকশন সাউন্ড, কিন্তু ক্রিপিটেশন কাশির সাথে চেঞ্জ হবে। রাবটা অনেক সময় পালপিট করা যেতে পারে, স্টেটোতে যদি একটু জোরে প্রেস দিই তাহলে রাবটা বেশি ভালো শোনা যেতে পারে, বাট ক্রিপিটেশনের ক্ষেত্রে এরকম কিছু নাই। আর যে জায়গায় আমি রাব পাবো সেই জায়গায় লোকাল পেইন, লোকাল টেন্ডারনেস থাকতে পারে, কারণ রাব হয় প্লুরিসির জন্য। প্লুরিসি মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে লোকালাইজড পেইন, কিন্তু ক্রিপিটেশনের সাথে সাধারণত কোনো অ্যাসোসিয়েটেড লোকাল পেইন থাকবে না। তাহলে প্লুরাল রাব এবং ক্রিপিটেশনের মধ্যে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে ক্যারেক্টার, এটা স্টেথো বসালে ভালো শোনা যাচ্ছে, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড একটু পেইন থাকছে, কাশি দিলে রাবের কোনো চেঞ্জ হচ্ছে না। পেরিকার্ডিয়াম ইনফ্লেমড হলেও কিন্তু ভিসেরাল এবং প্যারাইটাল পেরিকার্ডিয়ামে ফ্রিকশন হয়ে পেরিকার্ডিয়াল রাব হতে পারে। তো এটা অনেকের প্রিয় কোশ্চেন, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট প্লুরাল রাব ফ্রম পেরিকার্ডিয়াল রাব? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্যটা কি? আমি যদি পেশেন্টকে রেসপিরেশনটা হোল্ড করতে বলি, অর্থাৎ শ্বাসটা একটু বন্ধ রাখতে বলি, তাহলে কিন্তু প্লুরাল রাবটা শোনা যাবে না। কিন্তু আমি তো হার্টকে বন্ধ করতে বলতে পারি না, হার্ট তো কখনোই বন্ধ হবে না, কাজে আমি রেসপিরেশন বন্ধ করতে বললেও পেরিকার্ডিয়াল রাব শুনতে পাবো। এবং পেরিকার্ডিয়াল রাবটা ইউজুয়ালি সেন্ট্রালি থাকে, পেরিকার্ডিয়ামের উপরে থাকে, আর প্লুরাল রাবটা ইউজুয়ালি পেরিফেরালি প্লুরিসের জন্য হচ্ছে। তাহলে মেইন পার্থক্যটাই হচ্ছে যে আমি তাকে শ্বাস একটু বন্ধ রাখতে বলবো, শ্বাস বন্ধ রেখে যদি সাউন্ডটা চলে যায়, না শোনা যায়, তাহলে প্লুরাল রাব, আর যদি রয়ে যায় তাহলে হচ্ছে পেরিকার্ডিয়াল রাব। আমরা অলমোস্ট এট দ্য এন্ড অফ আমাদের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে চলে এসেছি। লাস্ট পয়েন্ট অফ অসকালটেশন, সেটা হচ্ছে ভোকাল রেজোনেন্স। আমি ভোকাল ফ্রেমিটাসের সাথে যা বলে এসেছিলাম, অলমোস্ট সেম ইনফরমেশন ভোকাল রেজোনেন্সের সাথে। ফ্রেমিটাসটা আমরা হাত দিয়ে ফিল করেছিলাম, ওই 3-3 বা 1-1 বলার যেই ভাইব্রেশনটা, আর এখন আমরা স্টেথো বসিয়ে স্পেস বাই স্পেস 3-3 বলতে বলবো, 1-1 বলতে বলবো, যদি আমি এমআরসিপি বা দেশে বাইরে কোনো পরীক্ষা দিতে যাই 99 বলতে বলবো। মোট কথা একটা ভাইব্রেশন শোনার চেষ্টা করব, এবং দুই পাশে সমানভাবে সেই ভাইব্রেশনটা পাচ্ছি কিনা সেটা দেখবো। যদি কোনো জায়গায় কম বা বেশি পাই তাহলে সেটা স্পেসিফাই করে দিব। এখানেও কিন্তু একই কারণ, যেসব কারণে ভোকাল ফ্রেমিটাস বাড়ে সেসব কারণে ভোকাল রেজোনেন্স বাড়ে, এবং সেসব কারণে আমি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই। এটা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এবং 3টা ফাইন্ডিং কে কোরিলেট করে আমাকে ডিসক্রাইব করতে হবে। তাহলে সেই CQFA, কনসলিডেশন, কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাস, ক্যাভিটি, ফাইব্রোসিস, বা প্রলিফেশন, এইসব কন্ডিশনে ইনক্রিজ ভোকাল রেজোনেন্স পেতে পারি। আর কখন কমে যাবে? যদি প্লুরাল ইফিউশন থাকে, প্লুরাল থিকেন থাকে, যদি নিউমোথোরাক্স থাকে, যদি কোলাপস উইথ কমপ্লিট অবস্ট্রাকশন থাকে, যদি ম্যাস লেশন থাকে, এইসব কন্ডিশনে ডিক্রিজ ভোকাল রেজোনেন্স, এবং এইসব কন্ডিশনেই কিন্তু আমরা ব্রেথ সাউন্ডও কম পাচ্ছি। তাহলে যদি আমরা জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসি, মানে আমাদের ব্রেনে যদি এভাবে সেট করি, যেসব কারণে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, সেসব কারণে ভোকাল ফ্রেমিটাস বেশি, সেসব কারণে ভোকাল রেজোনেন্স বেশি, তাহলে কিন্তু আমাদের কারণগুলো খুব ইজিলি ক্যাপচারে থাকবে। আর যেসব কারণে ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাচ্ছি, সেসব কারণে ফ্রেমিটাসও কম, সেসব কারণে রেজোনেন্সও কম, এবং তারা হচ্ছে প্রলিফিউশন, নিউমোথোরাক্স, থিকেন প্লুরা, কোলাপস উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। তাহলে আমাদের কিন্তু পড়াটা অনেক ছোট হয়ে আসলো। তাহলে আলটিমেটলি আমাদের যেটা মনে রাখতে হবে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড যেটা বলেছে CQFA,
is equal to increased vocal fermitas is equal to increased vocal resonance. এইটুকু মধ্যে যদি আমরা পড়াটাকে ছোট করে আনি আমাদের কিন্তু মনে রাখাটা অনেক সহজ হবে। হুইসপারিং পেক্টোরিলোকুই কোন স্যার এই টার্মটা জিজ্ঞেস করে এটা কি, আমি স্টেথোটা বসায় আমি তাকে তিন বলতে বললাম, তারপর আমি তাকে ফিস করে তিন বলতে বললাম। যদি আমি ওই ফিস সাউন্ড বা হুইসপারিং সাউন্ডটা শুনতে পাই তাহলে সেটাকে বলা হচ্ছে, নর্মাল লাঙে শোনা যাওয়ার কথা না, যদি শুনতে পাই সেটা হচ্ছে হুইসপারিং পেক্টোরিলোকুই। এবং এটা শোনা যাচ্ছে যদি তার নিউমোনিয়া থাকে, তাহলে হুইসপারিং ইজ নট হার্ড ওভার নর্মাল লাং বাট ইন কনসলিডেশন দ্য সাউন্ড ইজ ট্রান্সমিটেড প্রডিউসিং হুইসপারিং পেক্টোরিলোকুই। এটা ওই ভোকাল রেজোনেন্সের সেই একটা additional finding। তাহলে আমরা যদি অলমোস্ট আমার প্রেজেন্টেশন শেষে চলে এসেছি, আমরা যদি সামারি করি, জিনিসটা অনেক বড় কিন্তু আমরা যদি সামারি করে নিয়ে আসি, আমরা আবার সেই রুগীটার পাশে নিজেকে কল্পনা করি, আমি রুগীর পাশে আছি, রুগীর পারমিশন নিয়েছি, রুগীর এক্সপোজ করেছি, রুগীর কাছ থেকে আমি রুগীর এক্সামিনেশন প্রথমে আমি অ্যাজ এ হোল একটা জেনারেল অ্যাপিয়ারেন্স লুকটা দেখে নিচ্ছি, তার আশেপাশে কোনো অক্সিজেন ডিভাইস, কোনো ইনহেলার, কোনো নেবুলাইজার, কোনো ডিস্ট্রেসের ফিচার আছে কিনা, কোনো স্পুটাম পট আছে দেখা আছে কিনা, এই জিনিসগুলো দেখে নিচ্ছি। তারপর ফেসের মধ্যে তার সায়ানোসিসের কোনো এভিডেন্স আছে কিনা, তার ডিস্ট্রেস আছে কিনা, পাফিনেস আছে কিনা দেখলাম, নেকে তার লিম্ফ নোড দেখলাম, তার নেক ভেইন দেখলাম, তার কথা মানে কোনো স্ট্রাইডার হচ্ছে কিনা কথা বলার সময় সেটা দেখলাম, হাতের মধ্যে আমি ক্লাবিং, সায়ানোসিস, ট্রেমর, নিকোটিন স্টেইন এগুলো দেখলাম, তার ব্লাড প্রেশার মেজার করলাম, তারপরে তার রেসপিরেটরি রেট, ব্রিদিং প্যাটার্ন দেখলাম, ইডেমা দেখলাম। মোট কথা জেনারেল এক্সামিনেশন কুইক একটা করে এসে এবং আশেপাশে সার্ভে করে ফাইনালি আমি তার চেস্টে কনসেন্ট্রেট করলাম। প্রথমে আমি তাকে ফ্রন্ট থেকে মিড ক্লাভিকুলার লাইনে এক্সামিন করব, তারপর মিড অ্যাক্সিলার লাইনে, এবং পরে ফাইনালি বসিয়ে ডরসাল স্ক্যাপুলার লাইনে এক্সামিন করব। এবং প্রত্যেকবারই ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন 4টা পয়েন্টে আমাকে এক্সামিনেশন করতে হবে এবং প্রত্যেকবারই স্পেস বাই স্পেস করতে হবে, রাইট লেফট কম্পেয়ার করে করতে হবে এবং কোথায় ফাইন্ডিংটা পাচ্ছি সেই ফাইন্ডিং এর স্পেসটাকে আমার মনে রাখতে হবে। যখন আমি ডিসক্রাইব করব তাহলে যাতে আমি ওভাবে বর্ণনা করতে পারি। এবং পেশেন্টকে যখন আমি বসায় ব্যাক থেকে এক্সামিন করব, খুব 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 জরুরি সেটা কি, আমি তাকে সামনে হাতটা দিয়ে ঝুঁকতে বলবো। না অনেক স্যার বসেই থাকেন যে আমি ব্যাক থেকে এক্সামিন করতে বললাম এবং সে হাত দুটো সামনে দিয়ে ঝুঁকতে বললো না, তারপরে কিন্তু আর পরে এক্সামিনেশনে প্রসিডই করেন না, ওখানে হয়তো ফেল মার্ক বসিয়ে দেন। তাহলে এটা দেখার জন্য অনেক এক্সামিনেশন ফ্রম ব্যাক দেন। এবং এটা কেন করতে বলা হয়, যখনই সে সামনে হাত দুটো দিয়ে একটু ঝুঁকে যাবে তখন তার ইন্টারস্ক্যাপুলার এরিয়াটা বেড়ে যাবে এবং তার এক্সামিনেশনটার আমি জায়গা বেশি পাচ্ছি। ঠিক আছে। এবং ইন্সপেকশন ফ্রম এক্সামিনেশন ফ্রম ব্যাকে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন খুব ভালো করে খুঁজে দেখতে হয় যে কোথাও কোনো পাংচার মার্ক বা ব্যান্ডেড মার্ক আছে কিনা। এমন হতে পারে যে রুগীটা প্লুরাল ইফিউশনের আগের দিন ইফিউশন ড্র করা হয়েছে, একটা ব্যান্ডেড দেওয়া ছিল, এক্সামিনেশনের আগে ওটা তুলে দেওয়া হয়েছে। তাহলে আমি যদি এরকম একটা কোনো ক্লু পেয়ে যাই, প্রথমেই যদি এরকম একটা কিছু পাই, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ এখানেই আমার আন্ডারলাইন প্যাথোলজি আছে, ওই জায়গাটাকে আমাকে খুব মনোযোগ দিয়ে এক্সামিনেশন করতে হবে। তারপর আমি কি করব, ওই যে হাতের প্লেসমেন্টটা বললাম, এভাবে হাত রাখলে কিন্তু যখন ব্যাক থেকে এক্সামিন করছি এভাবে হাত রাখলে আমি নেইলের মধ্যে ক্লাবিং থাকলে তখন একটা ক্লু পেয়ে যেতে পারি যে হ্যাঁ ক্লাবিং মানে আইদার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অর ব্রঙ্কিওক্টাসিস অর ডিপিএলডি, আমার 2-3টে ডায়াগনোসিসের মধ্যে আমি চলে আসলাম। ব্যাক থেকে আমি যখন এক্সামিন করব তখন কিন্তু আমার অ্যাপেক্স পি ট্রাকিয়া দেখার কোনো সুযোগ নেই। আমি যদি প্লুরাল ইফিউশনের ফাইন্ডিং পাই অথবা ম্যাস লিশনের ফাইন্ডিং পাই, তখন আমি স্যারকে বলতে পারি যে আই ওয়ান্ট টু এক্সামিন ফ্রম ফ্রন্ট টু সি দ্য ট্রাকিয়া অর অ্যাপেক্স পি, যাতে আমি ট্রাকিয়াটা সেম সাইডে আসলে আমার ডায়াগনোসিস একরকম হবে, অপোজিটে গেলে আরেক রকম হবে। কারণ ব্যাক থেকে প্লুরাল ইফিউশনের ফাইন্ডিং আর হচ্ছে কোলাপস উইথ অবস্ট্রাক্টেড ব্রঙ্কাস অথবা অনেকটা কাছাকাছি ফাইন্ডিং, ম্যাস লিশন কাছাকাছি ফাইন্ডিং, তখন আমাকে অ্যাপেক্স পি ট্রাকিয়া দেখে ডিসিশনে আসতে হতে পারে। এবং আমার অবশ্যই মনে রাখতে হবে আমি ব্যাক থেকে যখন করছি পারকাশন এবং অসকালটেশন খুব ইম্পর্টেন্ট। এবং স্টেথোটা যখন আমি কানে দিচ্ছি আমার সমস্ত কনসেন্ট্রেশন যাবে কি শুনছি তার উপর, তখন কিন্তু অন্য কোনো কিছু খেয়াল করা যাবে না। এবং আমি কোথায় কি পাচ্ছি আমাকে স্পেস ওয়াইজ বর্ণনা করতে হবে। তাহলে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কেসগুলোর একটা সামারি ফর্মে নিয়ে এসেছি। আমরা এতক্ষণ যা বললাম ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এই 4টাকে একটা জায়গায় এনে আমরা একভাবে রেখে দিলাম, যাতে আমাদের যখন আমরা এটা শর্ট কেস হিসেবে আসবে তখন এখান থেকে নিতে পারি, অথবা আমি যখন এটা অসপিতে আসতে পারে, এক্সরেতে আসতে পারে, এটা আমার রিটেনে আসতে পারে, এক জায়গায় যাতে গুছানো থাকে। তাহলে কনসলিডেশন, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, ফাইব্রোসিস, সিওপিডি যে কোনোটাই যদি হয় আমাকে একদম মেথডিক্যালি বর্ণনা করতে হবে। ইন্সপেকশনে কি পাবো, পালপেশনে কি পাবো, পারকাশন নোটটা কি হবে, ব্রেথ সাউন্ড কি হবে, অ্যাডেড সাউন্ড কি হবে এবং ভোকাল রেজোনেন্সটা কি হবে,
এবং দেখা যাচ্ছে যদি আমি একসাথে করে একবারে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমার রিপ্রোডিউসিবিলিটিটা অনেক ইমপ্রুভ করে যাবে। প্রত্যেকটাতে দেখি যে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হচ্ছে, যদি ইউনিল্যাটারাল ফাইন্ডিং হয় তাহলে সেম সাইডে রেস্ট্রিক্টেড হবে, বাইল্যাটারাল যেমন সিওপিডি ডিপিএলডি বাইল্যাটারাল রেস্ট্রিক্টেড হবে। কনসোলিডেশন এবং সিওপিডি তে সবসময় ট্রাকিয়া সেন্ট্রাল থাকবে, কখনোই ট্রাকিয়া মুভ করবে না, কিন্তু প্রলিফেশন নিউমোথোরাক্স অপোজিটে যাবে, ফাইব্রোসিস সেম সাইডে আসবে। পারকাশনও আমরা জানি কনসোলিডেশনের ডাল, প্রলিফেশনের ডাল, নিউমোথোরাক্সে হাইপার রেজোনেন্ট, ফাইব্রোসিসের ডাল। ব্রেথ সাউন্ড গুলো আমরা ওভাবে এক্সপ্লেইন করব এবং কোথায় কোন অ্যাডেড সাউন্ড পাচ্ছি সেটা আমরা স্পেসিফাই করে দিব। যেহেতু আমি পুরাটা বলে এসেছি আর রিপিট করছি না, যে যখন যেটা ফাইন্ডিং ডিসক্রাইব করব ওইভাবে আমরা শর্ট কেস হোক, লং কেস হোক, অসপি হোক, বেড সাইডে হোক অথবা আমার ভাইবার টেবিলে হোক, আমি এভাবেই বর্ণনা করবো। এবং যখনই কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে ফাইন্ডিং বর্ণনা করতে বলবে আমি অবশ্যই ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এবং অসকালটেশনের 3টা হেডলাইন, ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড এবং ভোকাল রেজোনেন্স, সবগুলো ভেঙে ভেঙে বলবো, তাহলে আমার কখনোই কোনো কিছু মিস হবে না। তাহলে আমার বলা প্রায় শেষ। সব শেষ কথা, ইউ সি অনলি হোয়াট ইউ লুক ফর, মানে আমি যা দেখতে চাচ্ছি তা দেখতে পাই। ইউ রিকগনাইজ অনলি হোয়াট ইউ নো, আমি যা জানি তাই আমি বুঝতে পারি, এবং ইউ রিমেম্বার অনলি হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। কাজে আমি যদি খুব ভালো করে বুঝতে পারি তাহলেই কিন্তু আমার মনে থাকবে, নাহলে এত কিছু পড়ে, এত কিছু বলে, এত ইলাবোরেটলি জেনে কিন্তু লাভ নেই যদি আমি না বুঝি। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের অনেক ইনফরমেশন, কিন্তু ইনফরমেশনটা আমাকে গ্রিপে আনতে হলে ভালো করে বুঝতে হবে এবং আমাকে বারবার চর্চা করতে হবে। সব কথা শেষ কথা, প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। রেসপিরেটরি এক্সামিনেশন বা কোনো এক্সামিনেশনই প্র্যাকটিস ছাড়া শুধু থিওরিতে কখনোই হবে না, কিন্তু আমাকে ওই ফাইন্ডিংটা এলিসিট করতে হলে অবশ্যই রুগীর গায়ে প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু করোনাকালীন সময় আমরা বাসায় আছি, বাসায় যেই অ্যাভেলেবল আছে তার উপরে, এর আগের দিনও বলেছিলাম আজকেও বলছি যে আমরা বাসায় ছোট ভাই বোন, হেল্পিং হ্যান্ড যেই থাকুক তার উপর একটু প্র্যাকটিস করব। নর্মাল ফাইন্ডিং গুলা যখন আমরা পারফেক্টলি পাবো তখন আমরা অ্যাবনর্মাল ফাইন্ডিং গুলা বুঝতে পারবো। আমরা যদি নর্মালি না বুঝি তাহলে কিন্তু অ্যাবনর্মাল গুলা এলিসিট করতে পারবো না। আজকে আমার বক্তব্য এ পর্যন্ত, আমার শেষ। এখন এখন যদি কোনো কোশ্চেন থাকে। ধন্যবাদ ম্যাডাম আপনার অত্যন্ত তথ্যবহুল এবং একটি এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য। আমি অবশ্যই আশাবাদী যে আমাদের যারা যারা সেশনটি শুনেছেন প্রত্যেকে এখান থেকে অনেক বেশি পরিমাণ তথ্য পেয়েছেন। ম্যাডাম আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা সরাসরি এখন প্রশ্ন এবং উত্তর সেশনে চলে যাচ্ছি। মোস্তফা মোর্শেদের একটি প্রশ্ন আছে, হাউ ক্যান উই ক্লিনিক্যালি আইডেন্টিফাই কোলাপস কনসলিডেশন? শুধু যদি কনসলিডেশন থাকে ট্রাকিয়া শিফটিং হবে না, কিন্তু যদি কোলাপস কনসলিডেশন থাকে তাহলে ট্রাকিয়াতে শিফটিং থাকবে এবং তার সাথে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড সবকিছু পাচ্ছি। এবং কোলাপস কনসলিডেশন বেসিক্যালি দুইটা টার্ম, মানে কোলাপস থাকলে কোলাপস বলাটাই ভালো, যদি ট্রাকিয়া শিফটিং থাকে কোলাপস বলা ভালো, আর যদি ট্রাকিয়া শিফটিং না থাকে শুধু কনসলিডেশন বলাই ভালো। ম্যাডাম আমাদের দ্বিতীয় প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে, আমরা তো যে ছবিটা দেখলাম আমাদের প্রেজেন্টেশনে যে সামনে থেকে আমরা 3টে স্পেসে পারকাস করব এবং পিছন থেকে 5টে স্পেসে পারকাস করব। তো ম্যাডাম এটাই কি আমরা নরমালি ফলো করব না প্রত্যেকটা রিব স্পেস ফলো করতে হবে? আর মিড এক্সিলারি লাইনে আমরা কোন স্পেস কয়টা স্পেসে পারকাস করব? বেসিক্যালি এটা তো ম্যাকলডের ছবি আমি দিয়েছি, এটা এখন কোন ম্যাক্সিমাম টিচারই পছন্দ করেন একদম স্পেস বাই স্পেস প্রত্যেকটা স্পেস ধরে এক্সামিন করা। যখন টাইম কনস্ট্রেইন থাকে বা আমি একটু তাড়াহুড়া করছি তখন হয়তো অ্যাটলিস্ট একটা আমাকে করতেই হবে, কিন্তু মানে বেস্ট হচ্ছে ফ্রন্ট থেকে করলে সুপ্রা ক্লাভিকুলার, ক্লাভিকল, ইনফ্রা ক্লাভিকল এবং প্রত্যেকটা স্পেস নিচ পর্যন্ত যাওয়া, মিড অ্যাক্সিলারি ফোর্থ স্পেস থেকে শুরু একদম ডাউন পর্যন্ত যাওয়া, পিছনেও স্ক্যাপুলার উপরে 2টা দিয়ে, তারপর ইন্টার স্ক্যাপুলার 3টা, আবার ইনফ্রা স্ক্যাপুলার আরো 3টা, মানে যতগুলো স্পেস আমার পাওয়া যাচ্ছে সবকটাতেই পারকাস করে করে আসা। বেসিক্যালি ছবিতে যদি একটু কম দেখানো হয়েছে, প্র্যাকটিক্যালি কিন্তু সবগুলা স্পেসে করে আসলে ভালো হয়, স্যালাইটে প্রেফার করেন। বলছে যে অনেক কিছু বইয়ের সাথে মিলে না, সবসময় যেভাবে চলে আসছে দিনের পর দিন পুরনো এক্সামিনাররা আছেন ওভাবে ওনারা পছন্দ করেন, যদিও বইতে ছবিতে অনেক সংখ্যা কম দেওয়া আছে। ম্যাডাম আমরা যখন পিছন থেকে চেস্ট অসকালটেট করব সেক্ষেত্রে আমরা স্পেসটা কাউন্ট কোথা থেকে করব, আর আমরা ট্র্যাপিজিয়াসের উপরে পারকাস করব কিনা? মানে ট্রাপিজিয়াস বা স্ক্যাপুলার উপরে 2টা পারকাস করে তারপর আমরা ইন্টার স্ক্যাপুলারে 3টা করব। আর যখন আমি ইনফ্রা স্ক্যাপুলার বর্ডারে চলে আসছি তখন তো আমি 7 স্পেস ডাউনওয়ার্ডস পাচ্ছি, আর তার উপরে আমি ওইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ওরকম করে আসবো। যখন আমি স্ক্যাপুলার নিচে চলে আসছি তখন ধরে নিচ্ছে যে 7 স্পেসে চলে আসছি, ওভাবে আমি কাউন্ট করে আসবো। আর তার উপরটুকু হচ্ছে 6 5 5 4 এভাবে যাবে।
ম্যাডাম পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস। বেসিক্যালি এটা হচ্ছে যে লার্জ ক্যাভিটির যে ফাইন্ডিং গুলা সেটাই হবে। একটা লার্জ ক্যাভিটি যেরকম যে ডাল পারকাশন পাওয়া যাবে, অস্কালটেশন ব্রঙ্কিয়াল পেটসন পাওয়া যেতে পারে, ক্রিপিটেশন পাওয়া যেতে পারে। অ্যাসপারজিলোসিস আসলে একটা ক্যাভিটারি লেশন, ওই ফাইন্ডিং গুলো পাওয়া যাওয়ার কথা। ম্যাডাম পরবর্তী প্রশ্ন যেটা, যদি আমাদের কোনো পেশেন্টের পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে সেক্ষেত্রে অস্কালটেশন আমরা আসলে কি ফাইন্ডিং পাবো? এর সাথে ম্যাডাম একটু অ্যাড করি, যদি কারো পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে তাহলে আমাদের এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা বাড়বে, সেক্ষেত্রে কি এটাকে আলাদাভাবে আমাদের পারকাস করতে হবে কিনা ফ্রম দ্য স্টার্নাম টু ল্যাটারালি? বেসিক্যালি এখন তো ওই এটা হচ্ছে সিবিএস এর এক্সামিনেশনের মধ্যে পড়ে যাচ্ছে, রেসপিরেটরি এক্সামিনেশনের পার্ট না। তো পেরিকার্ডিয়াল ইফিউশনে আলাদা করে মানে এখানে কোন সাউন্ডটার কথা কোশ্চেন করা হয়েছে, রেসপিরেটরি সাউন্ড নাকি হার্টের সাউন্ড? পেরিকার্ডিয়াল ইফিউশনে তো কোশ্চেন করলে অবশ্যই হার্ট সাউন্ডের কথা বলা হবে, এখানে তো রেসপিরেটরি সাউন্ড আসবে না। তো সেক্ষেত্রে হার্টের সাউন্ড গুলো একটু মাফলড পাওয়া যাওয়ার কথা। আর পেরিকার্ডিয়াল ইফিউশন এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা ইনক্রিজ করবে একমাত্র এই একটা কন্ডিশনে হার্টের পারকাশনের রোল আছে, কিন্তু এখন অন্যান্য কোনো কন্ডিশনে অস্কালটেড পারকাস খুব একটা করতে বলা হয় না। ইকোকার্ডিওগ্রাফি আসার পরে পারকাশন মোটামুটি সিবিএস থেকে উঠে গিয়েছে এক্সামিনেশনটা। ঠিক আছে? আমরা পরবর্তী কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের যদি কোনো পেশেন্টের নিউমোনিকটমি থাকে অথবা জি। আপার লোবেক্টমি থাকে, তো আমরা সেম সাইডে নিউমোনিকটমি আর আপার লোবেক্টমির মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করব? এইটা হয়তো পেশেন্ট মানে স্কার মার্কটা দেখে কিছুটা বুঝতে পারি, নিউমোনিকটমির বড় একটা স্কার থাকবে আর পেশেন্টের হিস্ট্রি থাকবে, এবং যে যার নিউমোনিকটমি মানে তো টোটাল লাং, সেক্ষেত্রে ওই লাংটা তো মানে কি বলবো যে ট্রাকিয়াটা পুরো শিফট করে নিয়ে আসছে এবং তার ওই পাশে মুভমেন্টটা সিভিয়ারলি রেস্ট্রিক্টেড থাকবে, ওই পাশে ব্রেথ সাউন্ড পাচ্ছি না, মানে মোট কথা ফাইন্ডিংটা অনেক বেশি হবে। আর লোবেক্টমি যদি হয় ফাইন্ডিংটা লোকালাইজড হবে, একটা বাকি লোকটা তো কাজ করছে এভাবে যে মোটামুটি। এবং পেশেন্টের তো হিস্ট্রি যদি শর্ট কেস হয় তাহলে তুমি হিস্ট্রি নিতে পারছি না, যদি লং কেস হয় তাহলে তো আমার হিস্ট্রি নেওয়ার সুযোগটা থাকছে। ম্যাডাম পরবর্তী কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে ম্যাসিভ প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে ট্র্যাকিয়াটা অপোজিট সাইডে শিফট করবে। In case of massive pleural effusion, like আমরা stony dull পেলাম on percussion and there was no breath sound or auscultation, but the trachea shifted to the same side, সেক্ষেত্রে কি আমরা কি চিন্তা করবো আর কি, বা অনেক এই সময় এরকম সিচুয়েশন কতটা কমন? কনফিউজিং পাওয়া যায় যে দেখা যাচ্ছে যে আমি পারকাশন নোটটা ডাল পাচ্ছি আবার হচ্ছে ব্রেথ সাউন্ড পাচ্ছি না, কিন্তু ট্রাকিয়াটা সেম সাইড। এই ক্ষেত্রে বলা হচ্ছে যেটা ইফিউশনের সাথে কোলাপস আছে, মানে হচ্ছে যে ম্যাসিভ ইফিউশন সম্ভবত ডিউ টু লাং ক্যান্সার বা ম্যালিগন্যান্সি কিছু, যে কোলাপ পানিটা পুরো ইফিউশন একদিকে ধাক্কা দিচ্ছে আর কোলাপসের জন্য অন্যদিকে টেনে নিয়ে আসছে, আলটিমেটলি ট্রাকিয়া কোনো দিকে মুভ করলো না। মানে কোলাপস উইথ ইফিউশন ডিউ টু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলে এই ধরনের ফাইন্ডিং পাওয়ার সম্ভাবনা থাকে। ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে, তখন সবকিছুর সাথে একসাথে কোরিলেট করতে হবে। ম্যাডাম আরেকটি কোয়েশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি যখন সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেসে অস্কালটেশন করি বা পারকাশন করি এবার দ্য ট্র্যাপিজিয়াস, এটি কি ম্যাডাম রুটিনলি করতে হবে এবং করলে কি বেল অফ দ্য স্টেথোস্কোপ ইউজ করতে হবে কিনা ফর অস্কালটেশন? আমাকে যদি শুধু ফ্রন্ট থেকে এক্সামিন করতে বলে তাহলে তো, বা শুধু ব্যাক থেকে বলে অবশ্যই হ্যাঁ করতে হবে। আর যদি পুরোটা থাকে যে কোনো এক পাশে করে আসলেই হবে। আমার যদি পুরো চেস্ট এক্সামিনেশনের কখনো বলে তাহলে আমি যদি ফ্রন্ট থেকে করে যাই তাহলে ব্যাক থেকে করতে হবে না, যে কোনো একটা জায়গা থেকে করলেই হলো। এবং যেহেতু সুপ্রাক্লাভিকুলার স্পেসটা ছোট সেহেতু আমাকে বেলটা দিয়ে শুনতে হবে, ঘুরিয়ে বেল দিয়ে শুনবো। তারপর যখন আমি আবার সেকেন্ড থার্ড স্পেসে আসে তখন ঘোরাচ্ছি কিনা, এটা অনেক সময় স্যাররা খুব খেয়াল করে লক্ষ্য করেন যে হ্যাঁ এতটা ঘোরাচ্ছি কিনা। ম্যাডাম আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সেটা আমরা দেখলাম যে যখন পেশেন্টকে আমরা পজিশন অফ ট্র্যাকিয়া দেখছি তখন পেশেন্টটা ফ্ল্যাট থাকবে, আবার রেগুলার এক্সামিনেশনের সময় আমরা পেশেন্টকে মানে একটু ইনক্লাইন বা রিক্লাইন পজিশনে রাখছি, 45 ডিগ্রি আর কি। তো ম্যাডাম যখন আমরা ট্র্যাকিয়াল পজিশন দেখবো দ্যাট ইজ আ পার্ট অফ পালপেশন, ইন্সপেকশনের পরে যদি আমরা পেশেন্টকে আবার ফ্ল্যাট করি আবার সোজা করি, ইন দ্যাট কেস এক্সামিনার কিছু মনে করে কিনা আমাদের স্যাররা ডিউরিং দিস ফাইনাল পার্ট? যেটা ফ্রন্ট বলা হয়েছে যে পেশেন্ট শুয়ে থাকবে, লাইং ফ্ল্যাট 45 ডিগ্রি বলা হয়নি, ফ্ল্যাট থাকবে। যদি সে ডিসকমফোর্ট ফিল করে তাহলে সে 45 ডিগ্রি থাকবে, কিন্তু নর্মাল রেসপিরেটরি যেটা আমরা ফ্রন্ট থেকে এক্সামিন করছি সে শোয়া আছে, আমি এক্সামিন করছি তারপর যখন ব্যাক থেকে করছি সে সোজা বসা আছে। 45 ডিগ্রি খুব স্পেসিফাই বলা নাই, সে শুয়ে এক্সামিন করছে এবং ট্রাকিয়াটা অবশ্যই ফ্ল্যাটলি শুয়ে করতে হবে। যদি সে ডিজনিক থাকে, তার শ্বাসকষ্ট থাকে, তখন সে যে পজিশনে কমফোর্ট ফিল করে তাকে আমি কষ্ট দিয়ে কোনো এক্সামিনেশন করতে পারবো না, কিন্তু ফ্রন্টের এক্সামিনেশনটা শোয়া অবস্থায় ফ্ল্যাট করে বলা হয়েছে।
ম্যাডাম, ওয়ান মোর কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদের অনেক সময় যেটা হচ্ছে ক্রিপিটেশন পাই আমরা, যেটা আমরা বললাম যে ব্রঙ্কিয়ালাইটিস আমরা কোর্স ক্রিপিটেশন পাই। জি ইনফেক্টিভ এক্সাজারবেশন অফ সিওপিডি তে অনেক সময় ক্রিপিটেশনটা কাইন্ড অফ কোর্স থাকে। সেক্ষেত্রে ম্যাডাম এই দুটো থেকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি কি সারাউন্ডিং ফিচার্স উই শুড সার্চ ফর? বেসিক্যালি সিওপিডি তে রেসপিরেটরি সিস্টেমের সব ফাইন্ডিং পাওয়া যেতে পারে। এটা তো হচ্ছে যে লোকাল এক এক জায়গায় এক এক রকম ফাইন্ডিং পাওয়া যেতে পারে। আর ক্রিপিটেশন ওটা ওখানে ফাইন, কোর্স, মিডিয়াম সব রকম পাওয়া যেতে পারে। কিন্তু ব্রঙ্কিয়ালাইটিস যেটা স্পেশালিটি বাইফেজিক, মানে প্যান রেসপিরেটরি বলে, ইন্সপিরেশন এক্সপিরেশন দুটোতেই থাকবে, কোর্স ক্রিপিটেশন থাকবে। ব্রঙ্কিয়ালাইটিস লোকালাইজ বাইল্যাটারাল দুরকমই হতে পারে। সাধারণত ব্রঙ্কিয়ালাইটিসের সাথে ক্লাবিং থাকার কথা এবং তার প্রোডাক্টিভ স্পুটাম থাকার কথা, প্রফিউজ স্পুটাম থাকার কথা। আমার যদি হিস্ট্রি নেওয়ার স্কোপ থাকে অথবা যদি আমার সাথে স্পুটাম পট রাখা থাকে সেটা একটা ক্লু দিবে। আর ক্লাবিং তো অবশ্যই একটা ক্লু দিবে। সিওপিডি তে কখনোই ক্লাবিং থাকবে না। সিওপিডি, অ্যাজমা, নিউমোনিয়া এই তিনটা কমন লাং কন্ডিশন যেখানে আমি কখনো কিন্তু ক্লাবিং পাবো না। ক্লাবিং এর সাথে জি। বায়োল্যাটারাল আর ইউনিল্যাটারাল কোর্স ক্রিপিটেশন পাচ্ছি, সাথে পাশে একটা স্পুটাম পট রাখা আছে, পেশেন্ট কিছুক্ষণ পর পর কাশি দিচ্ছে, হলুদ কাশি বা প্রোডাক্টিভ সাউন্ড, তখন আমাকে এটা ব্রঙ্কিয়ালাইটিস দিকে ইন্ডিকেট করবে। আর এই পেশেন্টের যদি জ্বর থাকে, টক্সিক থাকে, তখন মনে হবে যে হ্যাঁ লাং অ্যাবসেস হতে পারে। মানে এভাবে আমি ডিফারেন্সিয়েট করে করে আগাবো। আর সিওপিডি তো দেখলেই ম্যাডাম, বোঝা যাবে। ব্যারেল চেস্ট, অ্যাডভান্স সিওপিডি যদি হয় তা ব্যারেল চেস্ট থাকবে এবং ফিচার্স অফ ডিস্ট্রেস গুলা দেখা যাবে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইউজুয়ালি ম্যাডাম আমাদের ফাইব্রোসিসে লাংটা ছোট হয়ে আসে আর কি, জি ডিউ টু দ্য ক্রনিক ফাইব্রোসিস আর পালমোনারি ফাইব্রোসিস। সেক্ষেত্রে ম্যাডাম আপার বড় হেপাটিক ডালনেস কি উপরে উঠতে পারে কিনা ডিউরিং এক্সামিনেশন ফ্রম দ্য ফ্রন্ট ইন পারকাশন? জি আমরা ওই লাস্ট দিন অ্যাবডোমেন এক্সামিনেশনের সাথে বলেছিলাম যে যখন সেম সাইড লাং কোলাপস, লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে আপার বর্ডার অফ লিভার ডালনেসটা উপরের দিকে উঠে যেতে পারে। মানে আমি ফিফথে না পেয়ে থার্ড, ফোর্থ উপরের দিকে পেতে পারি, কারণ তখন তো হচ্ছে লাংটা শ্রিঙ্ক করে যাচ্ছে, টেনে ডায়াফ্রামটা উপরে উঠে আসছে। ম্যাডাম আরেকটা ব্যাপার হচ্ছে আমরা জানি যে জেভিপিটা আমাদের দেখতে হয়। তো ম্যাডাম রেসপিরেটরি সিস্টেমে অ্যাজ পার্ট অফ ইন্সপেকশন আর পালপেশন আমরা যদি জেভিপি দেখি সেক্ষেত্রে পেশেন্টের পজিশনটা কেমন হবে? এটা তো আমরা অবশ্যই 45 করেই দেখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো অল্টারনেটিভ নাই। এখানে আমাকে 45 করেই দেখতে হবে। জেনারেল এক্সামিনেশনে যে আমি প্রথমে শোয়ায় করলাম, তারপর 45 করলাম, তারপরে বসে করলাম, মানে এটার আর কোনো জেভিপি 45 ছাড়া কিছু করা যাবে না। ওখানে আমাকে 45 করেই দেখতে হবে। এন্ড ইউজুয়ালি একজনকে তো সব এক্সামিনেশন করতে দেয় না। যখন আমি লং কেসের জন্য করছি তখন তো আমি অনেক সময় পাচ্ছি, আর শর্ট কেসে স্পেসিফাই করে দেয়। আমি তখন ডানে বায়ে আমার যেটুকু প্রয়োজন, দরকার হলে পারমিশন নিয়ে ওভাবে করিয়ে নিতে হবে পেশেন্টকে। সাধারণত ফ্রন্ট, ব্যাক বা সবকিছু একসাথে দেয় না সময়ের জন্য। ম্যাডাম যদি আমাদের এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে আমাদের এক্সামিনেশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, বাট আনফরচুনেটলি পেশেন্টের ব্যাকে একটা স্কার আছে এবং পেশেন্টটা নিউমোনিকটমি বা লোবেক্টমির পেশেন্ট, তো সেক্ষেত্রে যখন আমরা ইন্সপেকশন করব তখন কি আমরা সামনের সাথে পিছনে ইন্সপেকশন করতে পারি? ইনস্ট্রাকশন ইজ এক্সামিনেশন অফ চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট। ইন্সপেক্ট করার জন্য পেশেন্ট যদি একদম শোয়া থাকে সেক্ষেত্রে তো উঠায় বসানোর, মানে ফ্রন্ট থেকে এক্সামিন করাতে বলা হয়, এবং পেশেন্ট যদি শোয়া থাকে এরকম বলার কথা না। ইউজুয়ালি এক্সামিনাররা ক্লু দেন এরকম ভিন্ডিকটিভ বা মানে এক্সামিনেশন ফাইন্ডিং হাইড করে বলার কথা না। পেশেন্টের যদি ব্যাকে ফাইন্ডিং থাকে অবশ্যই তাকে ব্যাক এক্সামিন করতেই বলার কথা, এবং ফ্রন্ট থেকে করতে বললে আমার ব্যাক ইন্সপেক্ট করার কথা না। যদি আমার কাছে কনফিউশন হয় তাহলে আমি পারমিশন চাইতে পারি যে আই ওয়ান্ট টু এক্সামিন ফ্রম ব্যাক অলসো। এটা সিচুয়েশন অনুযায়ী আমাকে চেয়ে নিতে হবে। ওকে ম্যাডাম, আরেকটা লাস্ট কোশ্চেন যেটা আমাদের এসেছে ম্যাডাম, সরি আসলে আমাদের অডিয়েন্স অনেক প্রশ্ন করছে। লাস্ট কোশ্চেন যেটা এসেছে সেটা হচ্ছে, ইজ দেয়ার এনি চান্স অফ মিডিয়াস্টিনাল শিফটিং ইন নরমাল নিউমোথোরাক্স, নট টেনশন নিউমোথোরাক্স? নরমাল মানে যখনই মিডিয়াস্টিনাল শিফটিং হয়ে যায়, ট্রাকিয়া এবং অ্যাপেক্স পিট শিফটিং হয়ে যায়, তখন আমরা এটাকে টেনশন নিউমোথোরাক্স বলি। ওপেন এবং ক্লোজ নিউমোথোরাক্স এর ক্ষেত্রে মিডিয়াস্টিনাল শিফটিং হওয়ার কথা না। শিফটিং মানেই হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, নেগেটিভ মানে প্রেসার বিল্ড আপ করছে এবং সে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি ম্যাডাম, এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমাদের যে সমস্ত ডক্টরস আর মেডিকেল স্টুডেন্টস আজকের এই প্রেজেন্টেশনে ছিলেন, আই এম অ্যাবসলিউটলি শিওর দে মাইট হ্যাভ বিন গেটিং সাম রিয়েলি গুড ইনফরমেশন ফ্রম ইউ, এবং এই ইনফরমেশন গুলো হোপফুলি আমাদের আন্ডার গ্রাজুয়েশন লেভেলে বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আমাদেরকে অনেক সাহায্য করবে। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি ফিজিশিয়ানস এবং ইসিজি স্টাডি গ্রুপের পক্ষ থেকে আজকের এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যারা অডিয়েন্স আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।